একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আপনারা ফাহিম সাহেবের সাথে আমার যে কথোপকথন এবং ওদের বাসায় যাবার পর রফিক সাহেবকে নিয়ে যাওয়ার পর সেই যে ছোট ছোট সাপের গুচ্ছ, সেই জিনিসগুলো যা আপনাদেরকে আমি শেয়ার করেছি, সেগুলো নিয়ে আজ আর মাথা ব্যথা করব না। আপনারা জানেন আমার ব্ল্যাক আউট আগের থেকে বেশ কমেছে। আমি যখন কোনো কিছু মনে করতে পারতাম না, আমি জানি না আমি কোথায় থাকি, আমি জানি না আমি কি বলি, এই জন্য সাথে কাউকে রাখা খুব জরুরি ছিল। আমি একটা পর্যায়ে আসলে আমার ইনলস এবং শ্বশুরবাড়ি থেকে একটা ছেলেকে আমার সাথে রাখার জন্য নিয়ে আসি। সেই ছেলেটার বয়স খুব বেশি না, সে আমার স্ত্রীর আপন মামাতো ভাই। তো যাই হোক, আমি যখন ওকে আমার সাথে রাখবার শুরু করি, ও আমার সাথে ছিল এবং কিছু কিছু জিনিস ও আমাকে বলেছে। এরই মাঝে গত 3 সপ্তাহ আগে, রমজানের শুরুর দিকে, 3 সপ্তাহ 3.5 সপ্তাহ আগে, তখন রমজান শুরু অবস্থায় আমাদের এখানে জামাত পড়ানো লাগে। তো আমাদের এখানে মসজিদের জামাত পড়ানোর সময় আমরা প্রতিবারই 2 জন করে হাফেজ আমরা মসজিদ কমিটি থেকে ঠিক করি। তো এবার আমরা একটু ব্যতিক্রম ধর্মী চিন্তা করেছি যে হাফেজদের সাথে আমিও কোরআন শরীফের খতমে যোগ দিব। তো রমজান শুরু হলেই ব্যস্ততা, কিন্তু আপনারা সবাই জানেন মসজিদ টু মসজিদ আমরা যারা আল্লাহর ইবাদত বন্দিগিতে থাকি, ব্যস্ততা আমাদের বেড়ে যায়, আমাদের স্কেজুল এবং ডেইলি রুটিন চেঞ্জ হয়ে যায়। কেউ যদি আমাদেরকে বাড়িতে দাওয়াত দেয় ইফতারের, আমরা সেগুলোতে অ্যাটেন্ড করতে পারি না, কারণ আমাদের মসজিদে, এবং আমি চাই যে সবসময় একটু মসজিদ ভিত্তিক, ওই সময় বাসার থেকে আমি মসজিদে থাকবার বেশি চেষ্টা করি, ইতিকাফে বসার চেষ্টা করি। এগুলো সব কিছুই আসলে আমার অনেক দিন আগের থেকেই প্র্যাকটিস, এবং আমার কাছে মনে হয় এই মহিমান্বিত 1 মাস সময়টা কোনো না কোনোভাবেই আসলে আমি কাজে লাগাবো। তো এই সময় আমি অন্য কোনো প্রোগ্রাম রাখি না। তো আমাদের এখানে 2টা ছেলে, হাফেজ ছেলে নিয়ে আসা হয়। একটার নাম তারেক আর একটার নাম মাসুদ। একটু মনে রাখবেন, এদের দুজনের বয়স, একজনের বয়স 17 বছর, একজনের বয়স 19 বছর, এবং এই দুজনই লালমনিরহাট থেকে তাদের দুজনকে নিয়ে আসা হয়। সেখানকার কোনো একটা মাদ্রাসার ছাত্র, তারা মাদ্রাসায় পাশ করেছে, এবং আমি জানি না তাদের প্ল্যান কী ছিল, তাদের খুবই 2টা অমায়িক 2টা ছেলেকে নিয়ে আসা হয়। তো আমি ওদেরকে বলি যে আমি মসজিদে চলে আসবো জোহরের আগে দিয়েই, এবং আপনারা জানেন যে বাংলাদেশের নিয়ম যে প্রথম 6 পারা, যেটা 3 দিন সম্ভবত 6 পারা শেষ হয়, বাকি দিনগুলোতে হয় হচ্ছে 1 পারা করে। তা আমরা আসলে এরকম প্র্যাকটিস করছিলাম যে প্রথম 6 রাকাত পড়াবে একটা ছেলে, এর পরের বার একটা ছেলে, এবং লাস্টের যে 6 রাকাত সেটা আমি পড়াবো। 6, 8, 6 এরকম করেই ব্যবস্থা করা হয়েছিল। তো লাস্টের 6টা আমার ভাগে ছিল, আবার মাঝে মধ্যে এরকমভাবে শিফট করে নিতাম যে লাস্টের 8 আমার ভাগে, ওরা 6 করে পড়াতো। তো এইভাবেই সাফল করে আমরা আসলে তারাবি কন্টিনিউ করছিলাম। সেদিন রাত্রে 11টা বেজে যায় আসলে মসজিদ কমিটির মিটিং থাকার কারণে। আর মসজিদে তো মনে করেন রমজান মাসে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম আমাদের কালেকশনের একটা বিষয় থাকে, মসজিদের কমিটি থেকে একটা কালেকশনের বিষয় থাকে, যারা মসজিদে সদকা বেশি দান করে, যারা মসজিদের উন্নয়নের ক্ষেত্রে। তো সেই মসজিদের সেই মিটিংটা প্রথম 7ম বা 8ম রোজাতে, আমি আসলে সঠিক টাইমটা মনে করতে পারছি না, 8মী হবে। তো আমরা 12টা পর্যন্ত আসলে আমি মসজিদে ছিলাম সেদিন রাতের বেলা। অন্য সময় পাচ্ছিলাম না, আর আমাকে সবাই খুঁজছিল। তো মসজিদের যখন মিটিং শেষ হয়, আমি তখন মসজিদ থেকে বের হব। মসজিদের তখন কলাপসিবল গেটটা লক করা হয়নি, কিন্তু একদম কাছাকাছি নিয়ে আসা হয়েছে। তো আমি দেখলাম মসজিদ থেকে বের হওয়ার পরে আমি দেখলাম যে আমার যে শ্যালকটা আছে, আমার স্ত্রীর মামাতো ভাই, ও বসে আছে মসজিদের সিঁড়ির মধ্যে। তা আমি জিজ্ঞেস করলাম, কিরে মামুন, তুই এখানে বসে আছিস কেন? চল, আব্দুল মামুন নাম, আব্দুল মামুন। আমি বললাম যে চল, তুই এখানে বসে আছিস কেন, চল, এখানে ভিতরে বসলি না কেন? ও কোনো কথার উত্তর দিল না। তা আমি বুঝলাম না, আমি যে ও কথার উত্তর দিচ্ছে না, তো ওর ঘাড়ের মধ্যে হাত রেখে আমরা চলতে লাগলাম। আর শ্যালক মানুষ, ছোট মানুষ, আমার খুব পছন্দের একটা ছেলে, খুবই অমায়িক, খুবই ভদ্র একটা ছেলে। এরকম ছেলে পাওয়া, এরকম ছেলে দেখা এই সময়ে খুবই কষ্টের বিষয়। তো যাই হোক, সেই কথাটা বলছি না। ওর সাথে আমি হাঁটা শুরু করলাম, রিক্সা খুঁজছি, বাসার জন্য রিক্সা পাচ্ছিলাম না। তো ভাবলাম যে হেঁটেই যেতে থাকি। একটা পর্যায়ে যখন মাঝামাঝি রাস্তায় চলে আসলাম, আমার বাসা তখন খুব বেশি দূরে না, হায়েস্ট 3-4 মিনিটের রাস্তা হবে। আমি দেখলাম
মামুন কি করলো, পাশে একটা ছোট্ট গলি, 2 বাড়ির মাঝখান দিয়ে পাশে একটা ছোট গলির মতো গেছে, যেটা পরের একটা রাস্তা, পরের গলিতে বের হওয়া যায়। ও সেই গলির মধ্যে ঢুকলো, কিন্তু এটা কিন্তু আমার বাড়ির রাস্তা পড়ে না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, এর আগে আমি সাথে সাথে চিন্তা করলাম যে আমি শরীরটা একটু বন্ধ করি, আমি ভালো কিছু স্মেল পাচ্ছি না। আমি শরীরটা বন্ধ করলাম এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি 3টা হাততালি দিলাম। দেওয়ার সাথে সাথেই দেখলাম ওই গলিটা এক মাথা থেকে আরেক মাথায় গেলে মিনিমাম 1 মিনিট তো লাগবেই, কিন্তু যতটুকু আমার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে সময় লেগেছে, হাততালি দিতে সময় লেগেছে, তাতে ওর এই মাথা থেকে ওই মাথায় যাবার কথা না। মাছ বরাবর ওকে পাওয়ার কথা। ল্যাম্পপোস্ট একটা এই মাথায় আর একটা ওই মাথায়, মাঝখান দিয়ে ল্যাম্পপোস্ট নাই, কিন্তু 2 ল্যাম্পপোস্টের আলোতে মাঝে দিয়ে কেউ যদি হেঁটে যায় সেটা দেখা যায়। আমি ওই গলির মধ্যে তাকালাম, আমি দেখলাম যেই জায়গাটায় মামুনের থেমে যাওয়ার কথা, আমি অ্যাজাম্পশনে আমার যেটা থেমে যাওয়ার কথা, সেই জায়গায় একটা মানুষ দাঁড়ানো। সেটা মামুন না, সেই যে জায়গাটায় মানুষটা দাঁড়ানো সেটা কেমন একটা নিঃশ্বাসের মতো নিচ্ছে, গড়গড়টা বেশ গড়গড় সাউন্ড আসছে সেখান থেকে। মনে হচ্ছে আপনারা সবাই এটাকে কি বলবো, গরু জবাই দেওয়ার পর যেরকম সাউন্ড আসে, শব্দ আসে, সেরকম গরু জবাই দেওয়ার পর বড় বড় নিঃশ্বাসের সাউন্ডটা আমি সেখান থেকে পাচ্ছি, বেশ জোরে আসছিল। আমি দেখলাম আমার মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল। তা আমি সেটাকে আর অতটা লক্ষ্য করলাম না, ভ্রুক্ষেপ না করে আমি এগিয়ে গেলাম এবং ওই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল আমার সাথে মামুন ছিল না। এটা মামুন হতে পারে না, এত রাত পর্যন্ত মামুন বাইরে এইভাবে বসে থাকার কথা না, হয় সে ভিতরে যেয়ে বসবে, নইলে সে বাসায় চলে আসবে। তা আমি বাসার পথে হাঁটা দিলাম এবং আমি সূরা পড়া শুরু করলাম। সূরা পড়া বলতে গেলে আমি যেই সূরাটা পড়ে মনে করি যে আল্লাহ আমাকে সেভ করতে পারে, আমি সেই সূরাটা পড়েই হাঁটছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি দেখলাম সেই যে অবয়বটা আমি দেখতে পেয়েছি গলির মাঝ বরাবর দাঁড়িয়েছিল, সেটা ঠিক আমার বাসা থেকে 1 মিনিটও লাগবে না। ওইখানে একটা ল্যাম্প পোস্ট আছে, সেটার নিচে দাঁড়িয়ে আছে। ল্যাম্প পোস্টের উপরে লাইট জ্বলছিল না, হেলান দিয়ে ওই পিলারের উপরে হেলান দিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমি সামনে গেলাম, আমি সালাম দিলাম, আমি বললাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওপাশ থেকে উত্তর আসলো না। সেই যে শব্দটা এই ধরনের একটা শব্দ বারবার বড় করে আমি শুনতে পাচ্ছিলাম। আমি পাশ কাটিয়ে চলে যাব, আমি আসলে বাম পাশ কাটিয়ে যেতে হয় না এসব ক্ষেত্রে, আমি ডান পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম এবং চলে যাবার সময় আস্তাগফিরুল্লাহ এবং আমি কিছু আমার আমল করতে করতে বের হয়ে যাচ্ছিলাম। এমন সময় আমাকে বলল যে তুমি সাবধানে থাকবা, আল্লাহ তোমার সহায় হোক। শুধু এই 3টা ওয়ার্ড, এই 3টা সেন্টেন্স, এই 3টা কথা আমি শোনার পর দেখলাম যে সেখানে আর কেউ নাই। আমার প্রথমে মনে হচ্ছিল এটা আমার শিক্ষক হবে, কিন্তু আমার শিক্ষক যদি আমার কাছে আসছেও সে একটা সাইন নিয়ে আসবে। আমি তাকে ডাকি না, নর্মালি আমার ডাকতে চাই না, কিন্তু একটা সাইন নিয়ে সে আসে এবং সে যেই জায়গাটা আসে সেটা সেই জায়গা ছিল না। তো আমি বাসায় নক করার পর খুবই স্বাভাবিকভাবেই আমি মামুন দরজা খোলে, বাকিরা সবাই ঘুম, সেহেরিতে উঠতে হবে। মামুন দরজা খোলা রেখেছে কারণ আমি বাসায় যাব, দরজাকে খুলতে হতো। তো যখন খুললো দরজা, আমি কিরে কখন আসছিস বাসায়? বলে তা আমি তো আসলে তারাবির নামাজ পড়েই চলে আসছি, তো শুনছিলাম যে আপনার মসজিদে নাকি মিটিং আছে, আপনার দেরি হবে আসতে, তো আমি তারাবির নামাজ পড়েই চলে আসি। তো উনি আসলে আমি বুঝে গেলাম যে আসলে এটা আমার শ্যালক ছিল না। তো আমি ওকে বললাম যে কি আজকে রান্নাবান্না কি? বলে যে আজকে তো রান্নাবান্না ভালো কিছুই রান্নাবান্না আছে আজকে, এই আইটেমগুলোর কথা বললো। তাই বললাম যে ঠিক আছে, ভালো। এরই মাঝে একটা ফোন আসলো, রাত্র তখন 1:25 বাজে। আমি প্রিপারেশন নিচ্ছি, আমি হালকা একটু ঘুমিয়ে আমি তাহাজ্জুদে উঠে নামাজ পড়ে ফজরের নামাজ পড়তে চলে যাব। কিন্তু মসজিদ থেকে একটা কল আসলো, আমাদের মসজিদে 2 জন খাদেম আছে যারা মসজিদের নিচে একটা রুম করে দেওয়া আছে তাদের জন্য। সেটা আসলে মসজিদের আন্ডারগ্রাউন্ডের মতো একটা জায়গা আছে, যেখানে মসজিদে কিছু মানুষজন যারা মসজিদের কাজ করে তারা থাকে, এবং মসজিদে সেখানে মেসের মতো করা আছে, যেখানে কিছু সাবলেট দেওয়া আছে যারা ভাড়ার বিনিময়ে, মসজিদ কমিটিরা এটা করেছেন, যারা ভাড়ার বিনিময়ে কিছু সিটের টাকা পাওয়া যায় আর কি। এটা মসজিদের আন্ডারগ্রাউন্ডে, মসজিদের নিচে। তো যাই হোক, মসজিদের স্ট্রাকচারটা এইভাবে বানানো হয়েছে। তো আমি খাদেম সাহেবের ফোন পাওয়ার পর আমি বললাম যে এই সময় কিসের ফোন? বলে যে আপনাকে রফিক সাহেব এই মুহূর্তে মসজিদে আসতে বলছে।
তা আমি খুব অবাক হয়ে গেলাম, এই এতদিন যাবত এখানে কাজ করছি, রফিক সাহেব আমাকে কখনো এইভাবে মসজিদে যেতে বলেন নাই, এইভাবে এখনই এই মুহূর্তে আসতে হবে। তো আমি নাকি করলাম, আমার সাথে করে আমার শ্যালককে বললাম, তুই কি এখন ঘুমাবি? ও বলে যে আমি এখন আর ঘুমাবো না। তো মোবাইলের যুগ, তো মোবাইল ফোন হয়তো বা টিপছিল বা কিছু একটা করছিল। বললাম চল আমার সাথে চল। তো ওকে নিয়ে আমি মসজিদের দিকে গেলাম। মসজিদে পৌঁছানোর পর দেখলাম যে মসজিদের বাইরে যেই খাদেম রুহুল আমিন, ওনার নাম রুহুল আমিন, সে আমাকে ফোন দিয়েছে। তার কাছে আমি পৌঁছালাম। আমি বললাম যে কী অবস্থা রুহুল আমিন সাহেব? বলে যে তারেকের অবস্থাটা ভালো না। আমি বললাম তারেকের অবস্থা ভালো না মানে কি? বলে যে ওর মৃগীর মতো অবস্থা উঠে গেছিল, ঠোঁট টোট কামড়ে টামড়ে একবারে কেটে কুটে গেছে, হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, আপনাকে একটু নিচে যেতে বল, আপনাকে একটু ডাকলো। তো ওই মসজিদের যে জায়গায় সাবলেট বা ওই যে হুজুররা খাদেমরা মসজিদের মুয়াজ্জিন থাকে না, খাদেমরা থাকে, সেই জায়গাটা আমি যখন গেলাম নিচে আন্ডারগ্রাউন্ডে, দেখলাম যে ওই ছেলেটা শুয়ে আছে, ওর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তো আমি যখন তারেককে দেখলাম, ওর চোখটা বন্ধ ছিল, আমি ওর চোখটা খুললাম, দেখলাম চোখের পুরাটা কালো, চোখের সাদা কোনো অংশই নাই, পুরাটা কালো। আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, কাহিনী, ঘটনা কি? যে ওরা ঘুমাচ্ছিল, তারাবি নামাজ পড়ার পরে এসে তসবি পরে ঘুমাচ্ছিল, একটা পর্যায়ে হঠাৎ করেই ওর মধ্যে এরকম এমন অবস্থা শুরু হয় যে ও উপরে তাকে কার সাথে জানি কথা বলছিল, কথা বলার একটা পর্যায়ে ওরকম খিচুনি উঠে যায়। খিচুনি ওঠার পরে আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওর খিচুনি উঠেছে। তার সাথে যে ছেলেটা ছিল আরেকটা, তো বলে যে আমি যে খিচুনি যে উঠে গেছে এটা আমি আসলে বুঝতে পারিনি, আসলে কাঁথা মুড়ো দিয়েছিল, আর ওই ছেলেটার অনেক শীত লাগতো, ও গরমের মধ্যে শীত লাগতো, তো ওর নাকি এরকম শীত লাগছিল, শিভারিং হচ্ছিল, হঠাৎ করে শিভারিংই ধরে নিয়েছিলাম, আমি আসলে কাঁপছিল মনে করেছিলাম, কিন্তু ও যে এরকম খিচুনি উঠে গেছে এটা আমি বুঝি নাই। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বলল যে মৃগী রোগীরা সাধারণত এরকম করে, তো আপনি ওদেরকে ওষুধ দিয়ে একটা পর্যায়ে বিদায় করে দেওয়া হয়, বাসায় ওইখানে মসজিদের নিচে নিয়ে আসা হয়। এটা মসজিদের পোর্শনের মধ্যে পড়ে না আর কি। তো নিচে বাথরুম আছে, উজুখানা আছে, শুধুমাত্র এখানে মসজিদের স্টাফরাই থাকতে পারে। তো এই যে ছেলেটা ছিল মাসুদ, ছেলেটাকে জিজ্ঞেস করা হলো যে পুরো ঘটনাটা বলো তো, কারণ ওর চোখ তো কালো দেখা যাচ্ছে, কারণ ওর চোখের অবস্থা, কারণ স্বাভাবিক অবস্থা এরকম মৃগী রোগের লক্ষণ তো আর চোখ কালো থাকবে না, আর ওর 2 দাঁতের মাঝখানে জিভ চলে আসছে, এটা মৃগী রোগীদের হতেই পারে। তো যাই হোক, ছেলেটা একটু স্বাস্থ্য ছিল। তো তারেক বলতেছে যে হুজুর আসলে ওস্তাদ আসলে এরকম কিছু আমরা আসলে খেয়াল করি নাই, আমি ভেবেছিলাম কাঁপছে, পরে দেখলাম যে ও কাঁপতে খাটের মধ্যে থেকে পড়ে যাচ্ছে। তো এভাবে কাঁপে তো আমি কখনো দেখি নাই, আর ওর সাথে আমার এরকম মানে আমাদের একসাথে পাশাপাশি ক্লাস, আমরা চিনি একজনকে, আমাদেরকে নিয়ে আসা হয়, কিন্তু ওর সাথে তো আমার এইখানে এসেই খুব কথাবার্তা হচ্ছিল। তো যাই হোক, কোনো সমস্যা নাই, এটা আমি দেখলাম, আর ডাক্তাররা তো ওষুধ দিয়েছে, কিন্তু চোখ কালো এটা তো আমি বুঝতে পারছি না। তো আমি আর কিছু বলি নাই, ওর বোঝার দরকার নাই চোখ কালোর বিষয়টা। তো ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি ওর ব্যাপারে কিছু জানো, মানে ওই মাদ্রাসার মধ্যে কিছু আছে বা কিছু এরকম কোনো খবর নিয়েছো? বলে যে ওস্তাদ এখানে মাদ্রাসার মধ্যে তো হুজুর এরকম আছেই, কিন্তু আমি ওর ব্যাপারটা কিছু জানি না। তো আমি মাদ্রাসার ব্যাপারে জানলাম, ওর মাদ্রাসায় যে পরিচিত লোকজন ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, আসলে আমি কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। তো ওকে আমি ওভাবেই রেখে দিই। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আমি ওখান থেকে মসজিদ থেকে চলে আসি ফজরের ওয়াক্তে। আমি জোহরের ওয়াক্তে যখন ওর সাথে আমার দেখা হয়, আমি জিজ্ঞেস করলাম কি খবর বাবা, তুমি কেমন আছো, এখন কি অবস্থা? বলে যে হুজুর আমি আপনার সাথে 2টা কথা বলবো, আপনি আমার সাথে একটু কথা বলবেন? তো আমি আর কোনো কথা চিন্তা না করে, যেহেতু ওর চোখটা কালো দেখেছিলাম আমি ওই মুহূর্তে, কালো আমি নর্মালি দেখি না, সব কেসেসে দেখি না, ওর চোখটা কালো দেখেছিলাম। তো আমাকে ঠিক ওর রুমেই নিয়ে গেল, সেখান থেকে তারেককে বের করে দেওয়া হলো, এবং রুমের মধ্যে সে আমাকে বললো যে আপনি আমার বাবার সমান, আসলে আমার তো কেউ নাই, আমি তো এতিমখানায় বড় হয়েছি, আমার কাছে প্রতি মাসের 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে একজন মানুষের মতো লোক আসতো, ও তো মানুষ না, ও একটা জিন, ও আমার কাছে আসতো রেগুলারলি, আস্তে আস্তে এমন ভালো বন্ধুত্ব হয়ে যায় আমার কাছ থেকে সরে না, কিন্তু এমনও না যে আমি ওকে চাই বা ওকে আমি ডাকি আমার কাছে আসার জন্য, কিন্তু ও রেগুলারলি আমার কাছে আসতো, এসে
বন্ধুত্বের খাতিরে আমার সাথে কথা বলতো, সারা রাত কথা বলতো। সবাই দেখতো না, আসলে সবাই বুঝতো না। যারা দেখতে পারতো তারা বুঝতো, তারা বলতো তুই এর সাথে কেন কথা বলিস। যারা বুঝতো না তারা তো কিছুই বুঝতো না। তা আমি বুঝতে পারতাম যে মানুষরা কিছু জিনিস বুঝে, এবং এটা সত্য ছিল। যারা দেখতে পেত না তারা দেখতে পেত না, কিন্তু আমাকে পাগল বলতো। কিন্তু যারা দেখতে পেত তারা আমাকে মানা করতো। কিন্তু আমার আসলে হুজুর কিছু করার ছিল না, তিনি আমার কাছে আসতেন। আমি যখন প্রতি মাসে আমি রোজা রাখতাম। তো রোজা রাখার একটা পর্যায়ে আমি যেদিন রোজা রাখতাম সেদিন তাহাজ্জুদের নামাজটা আমি একটু বেশি সময় নিয়ে পড়তাম, ঘুমাতাম না। ওদিন সে আমার সাথে সারা রাত থাকতো, আমার সাথে কথা বলতো। ওর বয়স কত আমি জানি না, ওর নাম আমি জানি না, কিন্তু ও আমার কাছে আসতো হুজুর। আমি ওকে কখনো মানা করলেও আমি দেখতাম যে কোনোভাবে আটকে থাকতো না, ও আমার কাছে আসতো। আমাকে কখনো ওর নাম বলে নেই, বলছে ওর ব্যাপারে চিন্তা করলেও হাজির হয়ে যাবে। আমি একদিন টেস্ট করার জন্য ওর ব্যাপারে চিন্তা করি। আমি একটা মাঠের পাশ দিয়ে হাঁটছিলাম, আমি গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, বেড়াতে গিয়েছিলাম ছুটিতে। আমি না মাঠের মধ্যে চিন্তা করছিলাম, আমি যদি ওর কথা চিন্তা করি কি আসবে নাকি। ঠিকই হুজুর না, সে চলে আসছিল। আর ওর আসলেই আমার একটা সমস্যা হতো যে আমি ঠিক থাকতে পারতাম না। আমার জ্বর চলে আসতো, আমার হয় জ্বর আসতো না, খিঁচুনি উঠতো। যেবার জ্বর আসতো না সেবার খিঁচুনি উঠতো, আর যেবার খিঁচুনি উঠতো সেবার জ্বর আসতো না। এরকম করে করে হুজুর অনেকদিন যাবত তিনি আমার কাছে আসেন। আমি না আসলে হুজুরের থেকে মুক্তি পেতে চাই। আপনি বলেছিলেন আমার চোখটা কালো, আমার আরেকটা বন্ধু মাদ্রাসা, সেও আমাকে বলেছিল আমার চোখটা কালো। আর কেউ আমার চোখটা কালো ধরতে পারেন নাই, এবং এটা আমাকে মাসুদ বলেছে আমার চোখ নাকি কালো ছিল রাতের বেলা, আপনি বলছিলেন। তাই হুজুর আপনাকে বলা, যদি আপনি আমার জন্য কিছু করতেন তাহলে আমি খুব উপকৃত হতাম। এর কাছ থেকে আমি আসলে মুক্তি চাচ্ছি। এ রেগুলারলি আমার কাছে আসে, এটা আমার শরীরের উপর দিয়ে যায় হুজুর। সারাটা শরীর আমার ব্যথা করে, এবং ও যখন আসে আমার সারাটা রুম আমাকে খুব স্ট্রেসের মধ্যে রাখে। আমি কারোর সাথে কথা বলতে পারি না, নিজের মধ্যে একটা খিটখিটে স্বভাব চলে আসে হুজুর। আপনি যদি কিছু করতে পারেন, আমি যেহেতু হাফেজ, আপনিও হাফেজ, যদি আমাদেরকে কিছু করতে পারেন। এখন আমি বলবো না সে আমার ক্ষতি করছে, কিন্তু সে যখন আসে আমার এরকম অবস্থায় হয়, এই হালাতটাই হয়। আপনি যদি আমাকে কিছুটা সাহায্য করতেন। আমি চিন্তা করলাম ও যখন এই কথাগুলো বলছে ও মিথ্যা বলছে না, এবং ও যখন কথাগুলো বলছিল আমি বুঝতে পারছিলাম রুমের বাইরে কেউ দাঁড়িয়ে আছে। না, মাসুদ দাঁড়িয়েছিল, মাসুদ উপরে উঠে গেছে, মানে মাসুদ রাস্তার দিকে চলে গেছে। আমি তো আন্ডারগ্রাউন্ডে একটু গরম, কিন্তু আন্ডারগ্রাউন্ডের গরমটা আর ওই মুহূর্তে থাকা ঠান্ডাটার পার্থক্য আমি বুঝি। রমজান মাস, এই ঠান্ডাটা অবশ্যই চারিপাশে দেখা যাচ্ছিল না, কিন্তু এত কিছুর মাঝেও ওই মুহূর্তে এই আন্ডারগ্রাউন্ডে আমার কাছে ঠান্ডা লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে এই দরজাগুলো প্রত্যেকটা দরজা স্টিলের দরজা, রং করা স্টিলের দরজা, কাঠের দরজা বা প্লাস্টিকের ওই যে প্লাস্টিকের দরজাগুলো পাওয়া যায় সেরকম না, স্টিলের দরজা। এটা খুললে একটা শব্দ হবে। আমার কাছে মনে হচ্ছিল দরজার মধ্যে কেউ মিশে গেছে, দরজার মধ্যে মিশে দেয়াল টু দেওয়াল সে রাউন্ড টু রাউন্ড ঘুরছে। মনে হচ্ছিল এই মুহূর্তে পাখাটা খুলে, উপরে ছোট্ট একটা পাখা ছিল, সেটা খুলে হয়তো আমাদের উপরেই পড়বে। এটা আমার কাছে মনে হচ্ছিল। আমি বললাম, তুমি কি এই প্রসিডিওর ফলো করেছো? বলে, হুজুর আমি নিজেই তো সারাদিন কোরআন শরীফই পড়ি, কিন্তু দেখা যায় যে সে একটা মুসলিম জিন, এবং সে আমার কাছে আসে। আমি চাই না আমার কাছে কেউ আসুক, এবং সে আমাকে ফোর্স করে আমাকে কিছু কাজ করানোর জন্য, আমাকে এইটা ওটা করার জন্য ফোর্স করে, এদিক সেদিক পাঠায়। এবং একবার আমি গিয়েও ছিলাম। আসলে আমাকে যে কাজগুলো করছিল হুজুরে, সেটা আমাকে দ্বারা সম্ভব না। আমাকে এগুলোর থেকে আমি আসলে দূরে থাকতে চাই। তখন আরও কিছু কানেক্ট করলাম আমার সাথে, যেটা ওর মধ্যে মেলে। আমি বললাম যে আমি দেখি আগে আমি কিছু করতে পারি কিনা। আমি সেটা বলে সেখান থেকে চলে যাই। কিন্তু আমি যখন বের হই তখন আমি চিন্তা করি আমি কাকে বলবো বিষয়গুলো। আমারও তো কেউ নাই, আমিও তো চাই না আমার সামনে কেউ আসুক। যাই হোক, এই 7-5 ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর আসরের ওয়াক্ত রাগ পর্যন্ত আমি খানিকক্ষণ কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়ার পর আমার কেন জানি মনে হচ্ছিল আমার রুমটার মধ্যে কেউ এসছে, এবং সেটা পুরাটা অন্ধকার হয়ে আছে। এটা ঠিক পাশে আমার বাড়ি আছে, পাশে একটা বাড়ি আছে। সেই বাড়িটা হওয়ার কারণে আমার রুমে আলো এখন আর পড়ে না। তার মানে এই না যে একদমই আলো আসে না, কিন্তু ওই মুহূর্তে আমার পর্দাগুলো ভিড়ানোর কারণে রুমটা একদম অন্ধকার লাগছিল। আমি দেখতে পারছিলাম রুমটা অন্ধকার।
আমার ওয়াইফ তখন, আমার স্ত্রী তখন ইফতার বানানোর কাজে হয়তো ব্যস্ত হয়ে গেছে বা কিছু একটা, এবং আমি আমার রুমে গেলাম। আমার রুমে যাওয়ার পর দেখলাম খাটের উপর একজন চুপ করে বসে আছে, মাথা নিচু করে, পুরো খাট জুড়ে না। আমি বুঝতে পারলাম তিনি আমার পরিচিত। আমি জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম, কেন এসছেন? তিনি বললেন যে তারেকের সাথে যে জিনটি আছে সেটা একসাথে 4 জনের অন্তর অন্তর চেঞ্জ হয়। তারেকের কাছে 4 ধরনের জিন আসে একই চেহারা নিয়ে। তারা শেপ শিফট করতে পারে, তারা চেহারা বদল করতে পারে, তারা বিড়াল হতে পারে, পশু পাখির আকার আকৃতি ধারণ করতে পারে, এবং তোমার কাছেও তারা আসতে পারে, কারণ তুমি তারেকের সাথে এই বিষয়ে কথা বলেছ, ওই মুহূর্তে কেউ প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল। আমি তাদের সাথে কথা বলতে চাই, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তাদের সাথে কথা বলবো, এবং আমি চাই তোমার ছাত্রর ন্যায় সেই তারেক ছেলেটি তোমার কাছ থেকে, আমি চাই না তুমি আমার নাম বলো না, কিছু বলো না, তুমি জাস্ট এতটুকু বলো যে তার ব্যাপারে হয়তো কিছু করা সম্ভব। আমি কথা বললে বুঝতে পারবো তারা আর আসবে কি আসবে না, কোনো বিনিময়ে আছে কি আছে না। আমি বিনিময় খোঁজার চেষ্টা করি। পরবর্তী দিন নাকি এরকম, তার 3 দিন পর আসলে আমি বিজি হয়ে গেছি, আমি ব্যস্ত হয়ে গেছি। 3 দিন পর তাহাজ্জুদের ওয়াক্তে আমি শব্দ পাচ্ছিলাম আমার পেছনে আছে। পেছনে যখন কেউ আসে তখন এরকম কট 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 হাড্ডি উল্টে যাওয়ার শব্দ। আপনারা কেউ যদি গরুর হাড় কাটার মধ্যে নিশ্চয়ই 2 হাড়ের মধ্যে একটা হালকা পোজ দিলে দেখবেন যে ওই 2টা হাড্ডির মাঝখানে যে ফ্লুইড থাকে ওইটার কারণে হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। তো আমাদের আঙ্গুল ফোটার শব্দ আছে, ওই হাড্ডিটা বাঁকানো বা হাড্ডি কটকটের সাউন্ড আমি নর্মালি পাই। তো আমি যখন পেলাম আমি বুঝলাম আমার সাথে কেউ চলে এসছে, আমার কাছে কেউ চলে আসছে। তো আমার যেহেতু ইবাদতের রাতটা একটু বেশি বড় হয় সেহরির আগ পর্যন্ত, তো আমি একটা পর্যায়ে ইবাদতটা কিছুক্ষণের জন্য পজ করি। আমি যখন ঘুরে তাকাই দেখি আমার শিক্ষক আমার কাছে আমার জায়নামাজের পাশেই বসে আছেন এবং তিনি নামাজ পড়ছেন। আমি আর কিছু করলাম না, আমি নামাজ থেকে দাঁড়িয়ে গেলাম তার পাশে, আর আমি নামাজ পড়লাম না। আমি চুপ করে আমার খাটে যেয়ে বসলাম। তিনি তার নামাজ শেষ করে আমার পাশে যে টেবিলটা আছে, যেটার মধ্যে আমার পানি রাখা হয়, সেটার যে চেয়ারটা, সেই চেয়ারে বসলেন এবং বললেন, তোমার ছাত্র তারেকের কাছে আর কেউ কখনো আসবে না। আমরা ওদেরকে বারণ করে দিয়েছি আসবার জন্য, যেহেতু পছন্দের একটা বিষয় ছিল। রাগের চোটে ওনারা আসতেও পারে, তবে মনে হয় না আর আসবে, আর আসলেও দূর থেকে দেখে চলে যেতে পারে। এজন্য তোমার ছাত্রর কোনো ক্ষতি বা ওর যে খিঁচুনি ওঠে, সেটা ওর খিঁচুনিটা উঠতে পারে, এটা শারীরিক সমস্যা, কিন্তু এইটা যে খুব হরহামেশা যে হতো সেটার জন্য হবে না। কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় মাঝে মধ্যে নাকি ওই ছেলেটা আমাকে বলেছে ওর ঠোঁট কাটা থাকে, জিব্বা কাটা থাকে। তো যাই হোক, ওর কাছে আর আসবে না। বিনিময়ে তারা 10 লক্ষ টাকা চেয়েছিল, টাকার বিনিময়ে তাকে ছেড়তে চেয়েছিল, কিন্তু কোনো না কোনোভাবে ব্যাপারটা সমঝোতা করা হয়। এই জন্য ওই ছেলেগুলোকে বলবে যে ইতেকাফ করার জন্য, এই ইতেকাফে বেশি ভালো ভালো দোয়া করার জন্য। তা আমি আর কিছু চিন্তা করলাম না, ইতেকাফের বিষয়টা তখন আর আমার মাথায় ছিল না। আমি আসলে ফজরের ওয়াক্তে যখন ওদের সাথে আমার দেখা হয়, আমি দেখলাম যে তারেক আর আসে নাই, মাসুদ এসছে। তো আমি যখন নামাজ শেষ হয় মাসুদকে কানে কানে জিজ্ঞেস করলাম, তারেক কোথায়? বলে যে নিচে, ও আসলে বিশ্রাম নিচ্ছে, উপরে উঠবে না, ওর শরীরটা খুব খারাপ, ও হাঁটতে গেলেই বমি আসছে। তা আমি গেলাম, গিয়ে বললাম যে তুমি যত বমি আসছে ততবারই বমি করো, যত পারো বমি করো, এবং শরীরের ভেতর থেকে যত ময়লা আছে তা বের করে ফেলো। এখনই বের করার সময়, আটকে থাকলে সাফার করবে। এখন বের হলে নামাজ পড়ো না, কিন্তু এখানে পড়ার চেষ্টা করো। তো আমি যখন চিন্তা করছিলাম, তো হতে পারে তারাবির বিষয়টা একটু চেঞ্জ হতে পারে। পরে তারেক বলল যে আমি জানি না আপনি কি বলেছেন, আমি দেখবো আমার কাছে আসে কি আসে না। তো একটা ছোটোখাটো কনভারসেশন হওয়ার পরে আমি সেখান থেকে বের হয়ে যাই। পরবর্তী কয়েকটা দিন আমি এবং মাসুদ নিজেরাই, আমরা 2 জন মিলে তারাবি পড়িয়েছি। তারেক কিছুদিন পরে সুস্থ হবার পর আমাদের সাথে জয়েন করেছে। রিমাজে চলে আসে ইতেকাফের টাইমে, এবং ইতেকাফের টাইমে আমাদেরকে মসজিদের উপরে সুন্দর করে চারিপাশে বর্ডার করে থাকার ব্যবস্থা করা হয়। তো আমি এবং আমার সহ তারেক নিজে ওই উপরে ছিল। আমরা প্রায় 16 জনের মতো আমরা ইত্তেকাফে বসি, এবং আমিও ইত্তেকাফে চলে আসি। আমি আর বাসায় ফিরি না, এবং প্ল্যান হয় যে এরকম আমরা 29শে রমজানের রাতে আমরা বাসায় ফিরবো, এরকম প্ল্যান হয়।
তো আমরা বাড়ির বাসায় আমি এবং তারেক সহ আরও সবাই অন্যান্য সবাই যখন উপরে ছিলাম, আমাদের এরকম রাত্রেবেলা তারাবি শেষ করার পরে আমি আরও কিছু ইবাদত বন্দিগি শেষ করে ঠিক 11:15টার দিকে উপরে উঠি। কিছুক্ষণ ইসলামের কথা বলা হয়, কিছু হাদিসের কথা বলা হয়, কিছু তালিম করা হয় এবং শেষ করার পরে আমরা যে যার মতো বিছানায় চলে যাই যে আমরা এই টাইমে আবার আমরা তাহাজ্জুদের জন্য উঠব। তো এরকম প্ল্যানের সময় হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছিল আমাদের পর্দার উপাশে কেউ আছে। তা আমি যেদিক থেকে মসজিদে ঢোকে সেই গেট বরাবর আমরা এই পর্দা সহ আমরা কয়েকজন মানুষ আছি, যেখানে সবাই সবার বেডিং নিয়ে আছে। কিন্তু আমি খেয়াল করি যে আমাদের উপরের তলার যে কলাপসেবল গেট সেটা লাগানো ছিল। তার মানে এই পাশে যে আসবে সে নতুন কেউ, আমাদের থেকে কেউ হলেই এভাবে যাবে। তা আমি এই পাশে পর্দার থেকে হাত দিয়ে ফিল করার চেষ্টা করলাম ওপারে কেউ আছে কিনা, কিন্তু ওপারে মনে হচ্ছিল কেউ আছে, কেউ দাঁড়িয়ে আছে। তা আমি ভাবলাম যে একটা পায়ের মতো দেখা যাচ্ছে, হয়তো কেউ আছে, জিজ্ঞেস করি তার কোনো সমস্যা কিছু লাগবে কিনা। আমি ঘুরে গিয়ে পেছন দিকে দেখলাম কেউ নাই। খুব ভালো করে ভালো করেই দেখলাম। মসজিদ তো পুরো মসজিদের মধ্যে তার কোনো আসবাবপত্র নাই। ভালো করে দেখার প্রশ্ন হচ্ছে যে চারিপাশে তাকানো, এত বড় মসজিদও না যেটার মধ্যে এক পাশ থেকে আরেক পাশে তাকাতে বা অনেক সময় লাগবে, এরকম কিছু না। তো আমি যখন আবার আমাদের পর্দার ভেতরে ঢুকলাম, দেখলাম তারেক চুপ করে শুয়ে আছে। এতক্ষণ তারেকও কথা বলছিল, আমাদের সবার মতো একটা ভালো একটা মজমা জমে গেছিল। এখন দেখলাম তারেক শুয়ে পড়েছে। তারেকের সাথে আমার কিছু কথা ছিল, কিন্তু তারেক কথাটা শেষ করার আগেই তারেক ঘুমিয়ে গেছে। আমি আর কিছু করলাম না, আমিও হালকা করে বিছানাটা বিছিয়ে শব্দ ছাড়া শুয়ে পড়ার চেষ্টা করলাম। একটা পর্যায়ে আমি দেখলাম তারেক, আমি আসলে ঘুমাইনি ওই সময়তে, আমার ঘুম আসেনি। তো পুরো মসজিদের লাইট বন্ধ ছিল, খালি আমাদের সেক্টরটাতেই পাশেই পর্দার পাশের উপরের লাইটটা একটা টিউবলাইট জ্বলছিল, যেটার আলো হালকা আমাদের এখানে আসছিল, যাতে আমরা আসলে যদি কেউ ঘুম থেকে উঠিও আমরা যেন সেটা বুঝতে পারি। আমি দেখলাম তারেক ওর বেডিং থেকে উপরে উঠেছে। তো আমি ভাবলাম হয়তো ও কোনো নামাজ পড়বে বা কিছু একটা, এটা আমাদের ঘুমানোর আধা ঘন্টা পরেরই। দেখলাম তারেক উঠেছে। তাই আমি ভাবলাম হয়তো সে ইবাদত করবে, নাহলে সে টয়লেটে যেতে পারে, বাথরুমে যেতে পারে। তা আমি দেখলাম যে ও উঠে, মনে হলো যে পায়ের যে শব্দ, ফ্লোরের যে শব্দ, তাতে মনে হচ্ছে মিম্বর বরাবর উপরে যে জায়গায় খুতবার মিম্বর আছে সেই বরাবর উপরের যে জায়গাটা, সেখান দিকটায় ও গেছে এবং ওটার উপর দিয়ে একটা ফাঁকা জায়গা আছে, যাতে নিচে নামাজ পড়লে যেখানে যে জায়গা দিয়ে দেখা যায় যে হয়তো অনেক সময় ইলেকট্রিসিটি না থাকলে উপর থেকে যারা নামাজ ইমাম সাহেবকে ফলো করে তারা নিচে দেখতে পারে। দেখলাম যে ও ওই জায়গাটা বরাবর যেয়ে দাঁড়িয়ে আছে। আমি উকি মেরে দেখলাম যে ওখানে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। তা আমি ওর কাছে যাই, আমি জিজ্ঞেস করলাম তারেক কী অবস্থা, কী সমস্যা, এখানে এসে দাঁড়িয়েছ যে? তো তারেক আমাকে যেটা বলল যে আমি বাসায় যাব। আমি কথাটা বুঝি নাই, কারণ ও বাসায় যাবে, ও কেন যাবে, এটা খুব স্বাভাবিকভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তা আমি জিজ্ঞেস করলাম তুমি বাসায় যাবে কেন? তুমি তো, আমাদের তো এখনো শেষ হয় নাই, কোরআন শরীফ খতম শেষ হয় নাই, আজকে তো মাত্র 22 রোজা চলে, তুমি এখনই বাসায় যেতে চাও কেন? বলে যে না, আমি সেই দূর দূরান্ত থেকে এসেছি, আমাকে বাসায় ফিরতে হবে, আমাকে দয়া করে বাসায় নিয়ে যান। আমি ওর চোখের দিকে ভালো করে তাকানোর চেষ্টা করি, দেখলাম যে ওর চোখটা পুরো কালো হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বাসায় দিয়ে আসবো, তার আগে তুমি আমার সাথে চলো, আমি একটু উজু করবো, কারণ মসজিদ তো, মসজিদের ভিতরে উজু করে থাকার লাগে, আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো, বাসায় পৌঁছে দিয়ে আসবো। আমি ওকে নিয়ে হাঁটতে গেলাম। হাঁটতে একটা পর্যায়ে যখন সিঁড়ির কাছে চলে আসলাম, দেখলাম ও একেবারে মনে হচ্ছে যে একটা মানুষ মারা গেলে যখন শরীরের সব শক্তি চলে যায় থাপ করে উবুত হয়ে পড়বে, ঠিক সেরকমভাবেই তারেক আমার সামনে উবুত হয়ে পড়লো। ওর সাথে সাথে ওর থুতনিটা কেটে গেল। থুতনিটা কাটলো কিসের উপরে, পড়লো কিসের উপরে, আরেকটু হলে পুরা ফেটে যেত, ফ্র্যাকচার কিছুই হয়নি, থুতনিটা কেটে গেছে এবং বেশ রক্ত বের হলো। ওই মুহূর্তে আমরা সবাই ওকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ডাক্তার আমাকে ব্যান্ডেজ করে দিল এবং আবারও সে ফেরত আসলো। আমি ওকে নিয়ে আসলে আর কোনোভাবেই আমাদের সম্পূর্ণ খতমে তারাবি করতে পারলাম না। ও আসছিল কিছুদিন, করতে পারলাম না এবং ওকে আমরা লালমনিরহাট ফেরত পাঠালাম। ফেরত পাঠানোর সময় জাস্ট এতটুকুই করতে পেরেছি যেটা আমার পক্ষে সম্ভব হয়েছে, যে ওর কাছ থেকে সেই জিন আসাটা বন্ধ করা গেছে।
সেই জিন অনেক টাকা চেয়ে বসছে, কিন্তু আসলে সেটা যেহেতু কোনোভাবেই বাস্তবে সম্ভব না, তাই আমরা অনেক অনুনয় বিনয় এবং কিছু সলা পরামর্শ মাসওয়ারার মাধ্যমে তাকে দূরে সরাতে সক্ষম হই। আমি জানি না তারেক কেমন আছে, তবে আমি যতটুকু জানি এরকম আরও অনেক কেস আছে যেগুলোতে বহু তারেক এফেক্টেড, বহু তারেক বলতে পারে না, বহু তারেকের কথা কেউ বিশ্বাস করে না। আমি অনেক আপনাদের উপরে, আপনারা সবাই আমার ঘটনা শোনেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো আমার ঘটনাটি জানাবেন। এবং ভৌতিকতাকে সবসময় আমি খুবই পছন্দ করি জাহিদ সাহেবকে, যিনি আপনাদের সামনে তার নিজের নাম নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হয়েছেন অলরেডি। এবং জাহিদ সাহেবের ঘটনা, এবং আমি যেটা বলবো যে উনি যেসব জিনিস ধারণা করে বসে আছেন, সেসব জিনিসগুলো আপনারা যেভাবে দেখছেন তার ক্ষেত্রে জিনিসগুলো সেভাবে হয় না। একটা জেল ও একটা রুম, এবং সেই জেল এবং আপনার ঘর দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি যেমন আপনার রুমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেন, জেলের মধ্যেও কেউ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। কিন্তু দুই জায়গাতেই, দুইটা রুমেই কিন্তু মানুষের স্থান, মানুষ দুটা জায়গাতেই আছে। আমরা হয়তো ঘরে বসে থেকে বুঝতে পারি হ্যাঁ তার বাসায় মাথার উপরে তো ছাদ আছে, বৃষ্টি পড়ে না, কোনো সমস্যা নেই। কিন্তু জেলে যে থাকে সেই একমাত্র বুঝতে পারে তার ভেতর দিয়ে, তার উপর দিয়ে, তার মধ্য দিয়ে কি যাওয়া আসা করে। আমি জাহিদ সাহেবকে সবসময় স্যালুট জানাই তার সাথে থাকা সেসব জিনদের যারা তাকে সবসময় তার সাথে থাকে। এবং জাহিদ সাহেবকে আমি সবসময় বলি আল্লাহকে ডাকবেন, যেটা আমি সবসময় বলে আসছি। আল্লাহ আপনার সব রাস্তা সহজ করে দেবেন। আপনার রাস্তার মধ্যে যদি কোনো পাথরও থেকে থাকে যেটাতে আপনি পিছলে পড়তে পারেন, আর আপনি যদি মনে করেন সেটা আপনি পিছলে যাবেন এবং খেয়ালের মাধ্যমে, খেয়াল ছিল না আপনি পিছলে গেলেন, আপনি মনে করবেন সেটাতেই হয়তো আল্লাহ তাআলা ভালো কিছু লিখে রেখেছে। আমি আব্দুর রব আপনাদের সবার কাছে সবাইকে সবার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই আমার সাথে আছেন। ইনশাআল্লাহ সামনে আমি একটি ঘটনা নিয়ে আসব, যেটি রফিক সাহেবের পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। রফিক সাহেব পরিবার বলতে রফিক সাহেবের নিজের শ্বশুরবাড়ির একটি ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করবেন আমার মাধ্যমে, যেখানে আমার উপস্থিত ছিল, যেখানে আসলে সেটা আমরা ঘটনার সময় জানতে পারবো ইনশাল্লাহ। ডক্টর আলিফের ভৌতিকতাকে, তাদের টিম মেম্বার সকলকে আমি আব্দুর রব অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রব সাহেব আপনার স্টোরির জন্য, এবং আপনার স্টোরির জন্য অনেকেই অপেক্ষা করে। যেমন এইভাবে সবাই এতটা ডিসক্রাইব করতে পারে না। আপনি আমাকে একটা কথা বলেছেন আব্দুর রব সাহেব, হয়তো সেটা আমি আপনি ঘটনার মধ্যে বলতে পারিনি, যে এরকম অনেক কিছু আছে যে আপনি পড়া শুরু করলে মানুষ পাগলের মতো অ্যাটিটিউড শুরু করতে থাকে, মাথা দুলাতে থাকে, অস্বাভাবিক আচরণ করে, কিন্তু এটা কিছুক্ষণ পর, খানিক পরেই স্বাভাবিক হয়ে যায়, যেটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু আমরা কেউ বুঝি না, আমরা কেউ বুঝতে পারি না। এটা একটা সার্বজনীন সত্যি। অনেকের সাথেই অনেক সময় জিনরা বসবাস করে থাকে, তারা আসলে তাকে স্বাধীনভাবে কোনো কিছু করতে দেয় না। তো এরকম কিছু ঘটনা আপনাদের কাছ থেকে আমরা চাই সবসময়, এবং আশা করছি আপনারা সবসময় আমাদেরকে সেই ধরনের ঘটনাগুলো উপহার দিবেন, যে ধরনের ঘটনাগুলো আমরা সবসময় আপনাদের কাছ থেকে শুনে আসছি। এবং আব্দুর রব সাহেব এবং আবির সাহেবদের মতো লোক যারা আছেন, তারা যদি মনে করেন আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক, আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমি একটা ছোট্ট ঘটনা সব শেষে শেয়ার করে দিতে চাই, যেটি আমাদেরকে পাঠিয়েছেন সুভাষী শিকদার, যিনি আমাদের ভৌতিকতারই একজন মডারেটর। তিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তিনি যেভাবে আমার কাছে ঘটনাটি পাঠিয়েছেন সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা তার 2018 সালে তার দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি শেয়ার করেছেন আমাদের সাথে। তো এটা তার একটা রিকোয়েস্ট, তার ঘটনাটা যেন শেয়ার করা হয়। তার দাদার নাম ছিল সঞ্জীব মালাকর। তিনি পেশায় একজন ভাড়ায় গাড়ি চালক ছিলেন। বর্তমানে তিনি কলকাতার নামী একটা ইউনিভার্সিটির গাড়ি চালান। তো তিনি সঞ্জীব দাদার ভাষায় ঘটনাটি সেভাবেই বলছেন। ঘটনাটি 2016 সালের শেষের দিকের ঘটনা। আর ঘটনাটা যখন ঘটে তখন তিনি একটা ভাড়ায় গাড়ি চালাতেন। একদিন তার কাছে একটা লোক ভাড়ার জন্য আসে, আর তিনি রাজস্থান যাবে বলে তার কাছে ভাড়ার জন্য আসে। তো রাজস্থান যাওয়ার তো কিন্তু বিশাল পথ, ভারত কিন্তু অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা দেশ। তো রাজস্থান একটা বিশাল পথ পাড়ি দিয়ে যাওয়া। তো প্রথমে তিনি মানা করে দেন যে আমি যেতে পারবো না, কিন্তু ওই লোক নাকি অনুরোধ করেন যে যাবার জন্য, এবং যা ভাড়া থাকে তার থেকে 2 থেকে 3 গুণ টাকা তাকে দেওয়া হবে। তো ওই লোক যখন তার সাথে কথা বলে, তো ওনার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল,
তো তিনি তার নাম রামানন্দ বলেন। তো তার এত অনুরোধের জন্য, তার অতিরিক্ত টাকার জন্য তিনি আসলে ওই যিনি সঞ্জীব তিনি যেতে রাজি হয়ে যান। ঘটনাটা সেদিন ঘটে যেদিন ছিল মঙ্গলবার। তো সঞ্জীব দাদার তখন এটা একদম পরিষ্কার মনে আছে, ওই দিন তাকে তিনি যে জায়গা থেকে যাবার কথা বলেন তিনি সেই জায়গায় গিয়ে তার বলা সময় অনুযায়ী উপস্থিত থাকে, কিন্তু তিনি যে সময় বলেন তার থেকেও তিনি বেশ খানিকটা সময় দেরি করে আসেন। তো সঞ্জীব দাদা ওই জায়গায় প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে। এরপরে উনি আসেন। তখনও তার মুখে সেরকম সেই মাস্কটাই পরা ছিল। সময়টা ছিল শীতের সময়। তিনি ওইভাবে থাকা সত্ত্বেও তিনি কিছু মনে করেন নাই। তিনি এসেই প্রথমে বলে, দুঃখিত দাদা দেরি করে আসার জন্য। তো তিনি তাকে একটু রাগান্বিত হয়ে যায়। ড্রাইভার মানুষ এতক্ষণ ওয়েট করেছে, রাগ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক না? আর এটা তো পরিচিত কেউ না। তো রাগান্বিত সবাই বলে, দাদা আমি সেই 2 থেকে 2.5 ঘন্টা যাবত বসে আছি, আর আপনি এখন এসে বলছেন ভুল হয়ে গেছে। দেখুন দাদা, এর জন্য আমাকে আরও টাকা বাড়িয়ে দিতে হবে। তো বলে না, যখন মন্দ কাকে ধরবে তখন ভালোভাবেই ধরো। তো তাকেও, সঞ্জীব সাহেবকেও সেদিনও বাড়তি টাকার লোভে ধরে বসে। রামানন্দ তার কোনো কথার উত্তর না দিয়ে শুধুমাত্র ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দেয়, ঠিক আছে দিব। তো রামানন্দকে দেখে এখন সম্ভ্রান্ত ঘরের লোক মনে হচ্ছিল। তিনি তার সাথে আরো 2 জন লোক নিয়ে নেন, এর মধ্যে একজন স্ত্রী আর একটি বাচ্চা। তিনি গাড়িতে উঠে শুধু এতটুকু বলেন, রাস্তায় আর একজন লোক উঠবে যিনি কিনা ব্যারাকপুর হাইওয়ে থেকে উঠবেন। তো তার কথা শুনে তার একটু রাগ হলেও তিনি, আচ্ছা ঠিক আছে, যেহেতু টাকা দিচ্ছে, বেশি টাকা বাড়িয়ে দিচ্ছে, তো তিনি হ্যাঁ বলে দেন। এরই মাঝে তিনি গাড়ি চালু করেন। তো রামানন্দ সাহেবের যে সাথে যারা উঠেছিল তাদেরও মুখ ঢাকা ছিল, শীতের সময়। কিন্তু তাদের এমন অদ্ভুত আচরণ দেখে আসলে যিনি সঞ্জীব দাদা, তার ঘটনা, তিনি চিন্তিত হয়ে পড়েন যে সবাই একই অবস্থা কেন। তো গাড়ি চালানোর সময় তিনি দেখলেন রামানন্দবাবু একটা বই পড়ছিলেন। তো তার মনে আছে বইয়ের উপরের কাভারটা খয়েরি রঙের ছিল, তাতে রাজস্থানের ভাষায় কিছু লেখা ছিল। তো সঞ্জীব দাদা যেহেতু গাড়ি চালান, বিভিন্ন স্টেটের ভাষা অল্প স্বল্প তিনি বলতেই পারে। তো ওই বইটার কভারে লেখা ছিল আত্মহুতি, যেটা রাজস্থানের ভাষায় লেখা ছিল। যাই হোক, তিনি সেদিকে খেয়াল না করে গাড়ি চালানোর দিকে মন দেয়। তো তখন তো শীতের সময় তাপমাত্রা ছিল কম। রামানন্দবাবু তার সাথে ওই 2 জন ওঠার পর থেকেই তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। এত শীতের মাঝেও তার শীতের পোশাক খুলে ফেলতে হয়। তিনি তখন গাড়ি চালানোর দিকে মনোযোগ দেন। যেহেতু সঞ্জীব দাদা ধূমপান করে, তিনি সিগারেট জ্বালাতে যাবে, তখনই রামানন্দবাবু তার উপর তেড়ে ওঠেন। এতে তিনি অনেকটা চমকে যান। তারপরেও তিনি কিছু না বলে সিগারেটটা রেখে দেন। তো রামানন্দবাবু যতবারই জিজ্ঞেস করে যে দাদা আপনি আর একজন লোক উঠবে নাকি, সে কোথায়? রামানন্দবাবু বলেন যে আস্তে গলায় বলে, তুমি তোমার গাড়ি চালাও, সে যখন আসবে বলে দেব। তো রামানন্দবাবুর এই কথাটা শুনে সঞ্জীব দাদা একটু আশ্চর্যের নজরে তার দিকে তাকালে সে বলে, তুমি সামনের দিকে নজর দাও, নইলে গাড়ি কোথাও লেগে যাবে। এতে করে তিনি খুব আশ্চর্য হয়ে যায়। তিনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে রামানন্দ বললেন, গাড়ি দাঁড় করাও। তো সঞ্জীব দাদা তাকিয়ে দেখেন সেটা একটা শ্মশানের সামনে। এরপর তিনি বললেন, এখন তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি আর আমার স্ত্রী গিয়ে আমাদের আরেক সঙ্গীকে ডেকে নিয়ে আসি। তো এখানে তখন রাত 1টা বাজে। তিনি সেই শ্মশানের পাশে ঠায় দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে সেই বাচ্চাটা। কিন্তু সঞ্জীব দাদার মনে যখন খটকা লাগে, অনেক সময় হয়ে গেল বাচ্চাটা কিছু বলছে না, কারণ কি? এই মুহূর্তে এই ধরনের কেসে বাচ্চা থাকলে কান্নাকাটি করে একাকার অবস্থা হওয়ার কথা। বাচ্চার একটু চঞ্চল স্বভাবের হয়। এই গাড়িতে ওঠার পর থেকেই বাচ্চাটা এতক্ষণ অবধি একটা শব্দ করে নাই। তো তিনি ভাবলো হয়তো বাচ্চাটা কথাই কম বলে নাকি, কে জানে, অথবা কথা বলতে পারে না, চুপচাপ। তখন হঠাৎ তার টয়লেট চেপে বসে, প্রস্রাব আসে। তাই তিনি গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে প্রস্রাব করে নেয়। এরপর যেহেতু সিগারেট একটা নেশা আছে, তিনি একটা সিগারেট জ্বালিয়ে নেয়। এরপর একে একে অনেক সময় পেরিয়ে যায়, যেখানে প্রায় 7-8টা সিগারেট শেষ হয়ে যায়, কিন্তু রামানন্দবাবুর কোনো খোঁজ নাই, তার স্ত্রীর কোনো খোঁজ নাই, তার সঙ্গীতের কোনো খোঁজ নাই। তো তিনি হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তখন রাত 2:30-এর আশপাশ হবে। একটু চিন্তায় পড়ে যায়। তাদের দেয়া নম্বরে কল করা হয়, কিন্তু সেই নম্বরে ফোন যাচ্ছিল না। তার মাথা গরম হয়ে যায়, সঞ্জীব দাদার মাথা গরম হয়ে যায়। হঠাৎ করে রামানন্দবাবু তার স্ত্রী সহ তাদের সঙ্গী চলে আসে।
এইবার রামানন্দবাবু আসলে শরীরের যত রাগ আছে সব ঝেড়ে ফেলে। তাদের দেখে তিনি অত্যন্ত রাগ করে বলে, কি হে রামানন্দবাবু, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আপনারা বলে গেলেন আমি আসছি, এরপরে 1.5 ঘন্টা পরে আসলেন। রামানন্দবাবু অত্যন্ত ভারী ও আস্তে ধীরে গলায় বললেন, এসে তো গেছি, এবার চলুন। এবার যার জন্য গেছিলাম ওটা নিয়ে তো একটু সময় লেগে গেল। তো সঞ্জীব মালাকর তাদের হাতের দিকে তাকিয়ে দেখলেন তাদের হাতে একটা লম্বা সাদা বস্তুর মতো, মনে হবে যেন হাতে কারোর লাশ। তো সঞ্জীবদা জিজ্ঞেস করলেন, আমি পেছনের ডিকি খুলে দিচ্ছি, আপনি হাতের বস্তাটি ওতে রেখে দিন। রামানন্দবাবু অত্যন্ত ধীর কণ্ঠে বললেন, তার দরকার নাই, তুমি তোমার মতো গাড়ি চালাও, তবে গাড়ি চালানোর সময় অন্য কোনো দিকে খেয়াল রাখবে না, এতে করে আমার সঞ্জীবদার মনে প্রশ্ন আসে, উনি বারবার এই কথা কেন বলছেন। তো তিনি বেশি চিন্তা না করে গাড়ি চালাতে শুরু করেন। আর একটা জিনিস খেয়াল করলেন, এত সময় ঠান্ডা লাগলেও তারা আসার পরে আবার সেই আগের মতো গাড়ির ভেতরটা গরম হয়ে গেছে। যতক্ষণ তারা ছিল না শরীরটা বেশ ঠান্ডা লেগেছে। তো তিনি গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে তার কানে হাড় ভাঙলে যেমন শব্দ হয় ঠিক এরকম শব্দ আসছে। রামানন্দবাবুকে জিজ্ঞেস করলেন পেছনে তারা কি খাচ্ছে কিনা। তিনি বললেন, তোর কোনো দরকার নেই, তুই তোর কাজ কর, কি হচ্ছে বা না হচ্ছে তোর দেখার দরকার নেই। এবার সঞ্জীব দাদা একদম রেগে যায়। তিনি বললেন, বাবু আমি তো আপনাকে নর্মাল একটা কথা জিজ্ঞেস করলাম, আপনি এভাবে আমার উপর ক্ষেপে যাচ্ছেন কেন? তখন রামানন্দবাবু বলেন, দুঃখিত ভাই, আপনি আপনার মতো করে চালান, আর পেছনে যাই হচ্ছে না কেন আপনার জেনে দরকার নেই। রামানন্দবাবুর কাজ ও কথাবার্তায় তার খুব সন্দেহ হতে থাকে। তার আস্তে আস্তে ভয় লাগতে শুরু করা হয়, তার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। তো গরমে সব শীতের পোশাক খুলে রাখলেও রামানন্দবাবু কিংবা তার পরিবারের কেউ কিন্তু কিছু খোলেনি। যাই হোক, তার কানে কিছুক্ষণ পর সেই হাড় ভাঙার প্রচণ্ড শব্দ আসতে থাকে। রাত তখন মোটামুটি 3:30-3:45। পেছন থেকে একবার হাড় ভাঙার প্রচণ্ড শব্দে তাকে বারবার নড়িয়ে দিচ্ছিল। তিনি আর সহ্য করতে না পারে লুকিং গ্লাসের দিকে তিনি তাকান। লুকিং গ্লাসে তাকানোর পর তার ব্লাড প্রেশার বেড়ে যায়, মাথা অবধি কেঁপে ওঠে। তিনি আয়নার মধ্যে দেখতে পান তারা কোনো মানুষ ছিল না, মুখটা শেয়ালের মতো ছিল কিন্তু দেহটা মানুষের মতো। তারা যেই বস্তার কথা বলা হচ্ছিল সেটা লাশ বা অর্ধগলিত লাশ ছিল। 3 জন সেই মিলে লাশটা ছিঁড়ছে, হয়তো ছিঁড়ে খাবে। এটা দেখার পর সারা শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এত শীতের মাঝেও তার শরীর থেকে ঘাম বেরোনো শুরু করেছে। তিনি যখন লুকিং গ্লাসে ওই জীবগুলোকে দেখছিল তখন সেই জীবগুলো তার দিকে তাকিয়ে তার সাথে একটা চোখাচোখি হয়ে যায়। তো রামানন্দবাবু বলেন, তোমাকে আমি তোমার চাহিদা অনুযায়ী টাকা দিচ্ছিলাম, তোমাকে বলেছিলাম পেছনে যাই হচ্ছে না কেন তুমি তোমার মতো গাড়ি চালাও, কিন্তু তুমি আমার কথা শুনলে না। ক্ষতি তো তোমার নিজের নিয়ে আসছো, এবার তুমি ভাগো। এই কথা বলে তিনি তার দিকে তাকান। যখনই তিনি তার মুখ দেখলো যে তার মুখ দেখার পর হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। তার পাশে এতক্ষণ যে রামানন্দবাবু বসেছিলেন তার মুখে কোনো চেহারা নেই, না আছে নাক, না মুখ, না চোখ, কিচ্ছু নেই। মনে হচ্ছে সেটা একটা কালো গোল ধোঁয়া। এটা দেখার পর তিনি আর তার নিজেকে ধরে রাখতে পারেননি। একটা পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরের দিন যখন জ্ঞান ফেরে তার গাড়ি একটি রাস্তার পাশে গাছের সাথে লেগেছিল, আর তার চারপাশে অনেক লোক। তারা তাকে হাসপাতালে নেয়, সুস্থ করার ব্যবস্থা করে। জানতে চায় তার কাছে, সবার কৌতূহল মনে, কি হয়েছিল, এভাবে কেন অজ্ঞান হয়ে গেল। তখন তিনি তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললেন। ওই ভিড় থেকে একজন বয়স্ক লোক বললেন, অনেক আগে এমন একটা পরিবার রাজস্থান যাচ্ছিল, মাঝ রাস্তায় তাদের সামনে ডাকাত পড়ে এবং তাদেরকে মেরে সব নিয়ে যায়। সেই থেকেই অনেকেই নাকি পরিবারকে দেখতে পায়। এইটাই কি সেটাই নাকি কে জানে। কিন্তু এই কথা শুনে তার ভয়টা আরও বেড়ে যায়। যেহেতু অনেক অসুস্থ বোধ করছিল তাই তিনটে ড্রাইভার ডেকে নেয় আর কি। যাই হোক, এরপর থেকে প্রায় 15 দিন রাত্রে তিনি আর ঘুমাতে পারেনি। সেই ধরনের জিনিসগুলো মানুষ ট্রমাটাইজ করে ফেলে। প্রচণ্ড জ্বর ছিল। এরপর সঞ্জীব মালাকর যিনি ছিলেন তাদের পাশে একজন পূজারী ছিল, তার কাছ থেকে কিছু জিনিস নিয়ে এসে সে নিয়ম মতো সেগুলো খাওয়া হয়। এরপর ধীরে ধীরে তার জ্বর কমতে শুরু করে। এরপর থেকে মা বাবা দূরে ভাড়া নেওয়া একদম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজে গাড়ি চালান। এবং সঞ্জীব মালাকর দাদার এটা একটা ঘটনা যিনি নিয়ে এসছেন, তার নাম হচ্ছে আমাদের সুভাষ শিকদার ভাই। তিনি কলকাতা থেকে হয়তো ঘটনাটি কালেক্ট করেছেন
এবং ঘটনাটি আমার ভালো লেগেছে বিধায় আপনাদের সবার সাথে শেয়ার করা। শুভাশিস ভাইকে অনেক অনেক ধন্যবাদ। স্বাগতম প্রিয় লিসেনার্স আরও একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি মূলত একজন মানুষ কোন ঘটনার প্রেক্ষাপটে ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়ে উঠলেন সেই বিষয়টিকে কেন্দ্র করে। এবং যে ঘটনাটি বলবো, এই ধরনের ঘটনা আমরা অনেকেই আমরা এই ঘটনা চাই, যে এই ঘটনার মধ্য দিয়ে আমরা যেতে চাই আমাদের নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কখনো কখনো এই ঘটনা ঘটুক বা আমরা ঘটাতে চাই এই ঘটনাটি। কিন্তু প্রিয় লিসেনার্স, আমি ঘটনাটি যদিও বলবো এবং সেই সাথে এর কিছু পরিণতির বিষয় বলবো, একদম বাস্তব পরিণতির কথা। এটা আমার নিজের দেখা একটা পরিণতি। তো আশা করছি এই ঘটনা শেষ পর্যন্ত ইনশাল্লাহ শুনবেন এবং আপনাদের ভালো লাগবে। আমি এই ঘটনাটি নিজের মতো করে বলতে পারতাম, নিজের মতো করে কিছু কথা আমি বলবো, তবে উনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে আগে আপনাদেরকে শোনাতে চাই। আমি তখন ইন্টারে পড়ি। ছাত্র হিসাবে মোটামুটি ভালো ছিলাম। পড়াশোনার চাপে প্রেম নামক অধ্যায়ে পা রাখা হয়নি। কিন্তু কথায় আছে, মানুষ জীবনে একবার হলেও প্রেমে পড়ে। আমিও তার ব্যতিক্রম হলাম না। আমাদের গ্রামের এক পাড়া প্রতিবেশী কাকাতো বোনকে আমার ভালো লেগে যায়। তার নাম রূপা। সে ছিল যথেষ্ট সুন্দরী। সে ক্লাস 10-এ পড়ত। দিন যেতে লাগলো, আমার রূপার প্রতি ভালোবাসাও বাড়তে লাগলো। কিন্তু কিছুতেই তাকে ভালোবাসার কথাটা বলতে পারছি না। কিভাবে বলবো, বলার সাহসও হচ্ছে না। যদি রাজি না হয়ে উল্টো আমার বাসায় বলে দেয়, তখন হবে আরেক ঝামেলা। এদিকে না বলেও আমি থাকতে পারছি না। শেষমেশ উপায় না দেখে ওর এক বান্ধবী, যে আমার সম্পর্কে ভাতিজি হয়, তাকে দিয়ে আমার প্রেমের কথাটা রূপাকে জানালাম। জানানোর পরের দিন রূপা স্কুলে যাচ্ছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। বলা বাহুল্য, স্কুলে যাওয়ার রাস্তাটা ছিল আমাদের বাসার কাছ দিয়েই। আমাকে দেখে রূপা ডাক দিল। আমি ভয়, লজ্জায় সব মিলিয়ে তার কাছে যেতেই আমাকে অনেক অপমান করলো আর বলল তার কথা যেন ভুলে যাই। এখানে বলে রাখি, রূপার বাবা ছিল আমাদের এলাকার বেশ ধনী একজন ব্যক্তি এবং আমাদের চেয়ে অনেক ধনী মানুষ। সে কথা বলেও অনেক অপমান করলো। আমি অনেক কষ্ট পেয়ে বাসায় চলে এসে খুব কান্নাকাটি করলাম। লজ্জা, অপমান সবকিছু আমাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। এভাবে চলতে লাগলো কিছুদিন। আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যেতে লাগলো। পড়াশোনা নষ্ট হয়ে যেতে লাগলো। এর মাঝে এক দাদার সাথে সব কথা শেয়ার করতেই তিনি আমাকে বললেন, আরে এটা নিয়ে এত চিন্তার কি আছে, সোজাভাবে হয়নি তো কি হয়েছে, বাঁকাভাবে রাজি করাবি। বলে রাখি, সেই দাদার সাথে আমি সবকিছু শেয়ার করতাম আর দাদা টুকটাক কবিরাজি করত। আমি বললাম, বাঁকাভাবে মানে? বাঁকাভাবে মানে কি আমি বুঝতে পারছিলাম না। তখন দাদা বললেন, বাঁকাভাবে মানে তুই তো প্রেমের প্রস্তাব দিয়েছিস, মেয়েটি রাজি হয়নি। এখন যদি সে তোকে প্রেমের প্রস্তাব দেয় তাহলে বিষয়টা কেমন হয়? আমি বললাম, ধুর, এটা কি সম্ভব নাকি? আমাকে যে কথাগুলো বলে অপমান করেছে, আমি তো কল্পনাই করতে পারি না যে সে আমাকে নিজে থেকে প্রেমের প্রস্তাব দেবে। এটা কখনোই হবে না। দাদা হেসে বলল, আরে হবে হবে, শুধু তোকে কিছু কাজ করতে হবে। আমি আগ্রহ নিয়ে বললাম, কি কাজ বলো, আমি সব করতে রাজি আছি। দাদা বলল, ব্ল্যাক ম্যাজিক করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, ব্ল্যাক ম্যাজিক করলে তো ও মারা যাবে। শুনেছি ব্ল্যাক ম্যাজিক করলে অনেক ক্ষতি হয়। দাদা হেসে বলল, আরে এটা মারার জন্য না রে, তাকে প্রেমে ফেলার জন্য। তখন আমি বললাম, বলো কি, ব্ল্যাক ম্যাজিক করে প্রেমেও ফেলা যায়? এটা কি সম্ভব? শুধু তো গল্প শুনেছি, এটা কি বাস্তবে হয় কখনো?
তখন দাদা বলল, হ্যাঁ রে, হয়, এটা করা যায়, শুধু তোকে কিছু কাজ করতে হবে। আমি বললাম, ওর প্রেমের জন্য সব করতে পারবো, বলো আমাকে কি করতে হবে। দাদা বলতে শুরু করলো, প্রথমে তোকে শ্মশান থেকে একটি তুলসী গাছ এবং মানুষ পোড়ানো হাড্ডি এবং এই পোড়ানোর সময় অবশিষ্ট যে কয়লাগুলো থাকে, কিছু কয়লা এবং শ্মশানের মাটি আনতে হবে একটা নির্দিষ্ট রাতে গিয়ে। তারপর সেই মেয়ের চুল এবং জামার টুকরো আনতে হবে। পরে কি করতে হবে সেটা আমি বলে দেব। আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম, কোনো ধরনের দ্বিধা ছাড়াই। দিন যেতে লাগলো, আর আমি সেই নির্দিষ্ট সময় অর্থাৎ অমাবস্যার শনিবার কিংবা মঙ্গলবারের অপেক্ষা করতে লাগলাম। আমার বেশি দিন অপেক্ষা করতে হলো না, কিছুদিন পর সেই সময় চলে আসলো। আমি শনিবার সন্ধ্যার পর সেই দাদার বাসায় চলে গেলাম। দাদা বলতে লাগলেন, শ্মশানে যাওয়ার সময় যাই হোক না কেন কোনো ভয় পাবি না, আর পেছন ফিরে তাকাবি না। তুলসী গাছ এক টানে তুলে ফেলবি। এখানে বলে রাখা ভালো, চিতার পাশে মানুষ পোড়ানোর পর একটা করে তুলসী গাছ পুঁতে আসে সবাই। কয়লা আর হাড় নিয়ে সোজা চলে আসবি, কোনো ভয় পাবি না, যাই ঘটুক না কেন। এখানে কিন্তু অনেক ভয়ানক বিষয় তোর সামনে চলে আসবে, কিন্তু মনে রাখবি কোনো রকমের ভয় পাওয়া যাবে না। এগুলো বলে দাদা আমার হাতে একটি তাবিজ বেঁধে দিল এবং বলল, এটা তোর শরীর বন্ধ রাখবে, খারাপ কোনো কিছু তোর ক্ষতি করতে পারবে না। যথারীতি রাত 12টার পর আমি শ্মশানের উদ্দেশ্যে হাঁটা দিলাম। বলে রাখি, আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি শ্মশান রয়েছে। রাস্তায় তেমন সমস্যা হয়নি। হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে চলে এলাম। একটু সামনেই শ্মশান, চারদিকে শুনশান নীরবতা। শ্মশানের বড় বড় গাছগুলো যেন ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। আমি যথেষ্ট সাহসী ছিলাম, তাই কোনো ভয় না করে শ্মশানের এরিয়ায় যখনই ঢুকতে যাব, তার আগে হুট করে কোথা থেকে একটা লোক এসে আমার পাশে দাঁড়ালো। আমি খেয়াল করলাম লোকটা একটু লম্বা, সাদা জামা পরা এবং বেশ বয়স্ক, 50-60 বছর বয়স হবে। আমাকে উদ্দেশ্য করে বলল, এখানে কি এত রাতে? যাও, চলে যাও, না হলে কিন্তু মহাবিপদে পড়বে। এই মহাবিপদ বলতেই লোকটা আবার হেঁটে চলে গেল। একটু পর দেখি লোকটা আর নেই। আমি ভাবলাম অন্ধকার তো, তাই হয়তো দূরে দেখা যাচ্ছে না, কিন্তু ভেবে পেলাম না কে এই লোক আর আমাকে এই কথা বলে চলে গেল কেন। আমি সেগুলো চিন্তা বাদ দিয়ে শ্মশানের ভেতর চিতার কাছে সরাসরি চলে গেলাম। আসার সময় ছোট্ট একটা লাইট নিয়ে এসেছিলাম, যেন অন্ধকারে দেখতে সমস্যা না হয়। লাইট মেরে একটু খুঁজতেই একটা তুলসী গাছ চোখে পড়ে গেল। এতক্ষণ সব স্বাভাবিক ছিল, কিন্তু যেই না তুলসী গাছ এক টানে তুলেছি, অমনি চারদিক থেকে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তখন একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে চিতা থেকে কিছু কয়লা আর হাড্ডি নিয়ে সাথে রাখা ব্যাগে করে যেই আসতে শুরু করব, তখনই বিকট এক শব্দে পেছন থেকে কেউ বলে উঠল, যাস নে, ওগুলো নিয়ে যাস নে, তোর ক্ষতি হবে, তুই বাঁচবি না, অনেক ক্ষতি হবে। কিন্তু শব্দের উৎস দেখতে পেছন ফিরে তাকাতেই দেখি বিভৎস এক মূর্তির মতো কিছু একটা আমার থেকে দূরে দাঁড়িয়ে চিৎকার করছে, আর তার মুখ দিয়ে লালার মতো রক্ত গড়িয়ে পড়ছে। আমার ভেতরটা ভয়ে কেঁপে উঠল, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখলাম। আমি জানি সেগুলো আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার শরীর বন্ধ আছে। যখন শ্মশান থেকে বেরিয়ে আসলাম তখন একদম সব স্বাভাবিক, সারা পথে কোথাও কোনো সমস্যা হয়নি। আমি সেই জিনিসগুলো নিয়ে সোজা দাদার বাসায় চলে গেলাম। দাদাকে জিনিসগুলো দিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসার ফেরার পথেও কোনো সমস্যা হয়নি।
এখন বাদ রইল মেয়ের চুল আর কাপড়, সেগুলো জোগাড় করে দাদাকে দিয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা ভাবতে পারেন কিভাবে করেছি সেটি। আপনাদের মনে আছে সেই ভাতিজির কথা যাকে দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম? হ্যাঁ, সেই ভাতিজি আমাকে ওই মেয়ের কাপড় আর চুল জোগাড় করে দিয়েছে। দাদা আমাকে 3 দিন পর অর্থাৎ মঙ্গলবারে ডেকে বলেছে, আজ রাতে কাজ করব, তুই মাঠে চলে আসিস, আমি ওইখানে থাকব। বলে রাখি, আমাদের বাসার পাশে একটা ফাঁকা মাঠ বা বিল আছে। যথারীতি রাতে আমি সেখানে গিয়ে দেখি দাদা সেই মাটি দিয়ে একটা পুতুল বানাচ্ছে, মানে যেই মাটিটি আমি শ্মশান থেকে নিয়ে এসেছি। আমি যেতেই দাদা বলল, আরে এতক্ষণে এসেছিস, বস, এখন তোকেই লাগবে। আমি বললাম, আমি কি করব দাদা? বলতেই দাদা বলল, তোর রক্ত লাগবে। আমি অবাক হলাম, মানে আমার রক্ত দিয়ে কি হবে? তখন দাদা বলল, আরে ভয় পাচ্ছিস কেন, আঙ্গুল থেকে 3 ফোঁটা রক্ত নিব। বলেই একটা সূচ দিয়ে খোঁচা দিয়ে আমার আঙ্গুল থেকে 3 ফোঁটা রক্ত নিয়ে সেই পুতুলে দিয়ে দিল। সাথে মেয়ের চুল আর কাপড় পুতুলের পেটে ঢুকিয়ে দিয়ে 3টা সুই নিয়ে কি মন্ত্র পড়ে সুইগুলো পুতুলের 2 চোখ আর পেটে ঢুকিয়ে দিল এবং বলল, নে বলে আমার হাতে পুতুলটা দিয়ে দাদা বলল, এখন সোজা কবরস্থানে যাবি। কবরস্থানে গিয়ে লাশ যেভাবে শুইয়ে রাখে, অর্থাৎ উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা দিয়ে, সেভাবে একটা পুরাতন কবরের উপর পুতুলটা রেখে আসবি। আমি দাদার কথা মতো পুতুলটা কবরের উপর রেখে আসলাম। কবরস্থানে যাওয়ার সময়ও কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক। তো পুতুলটা আমি রেখে আসি, কিন্তু এর পরদিন আমার প্রচুর জ্বর আসে, যা আমাকে অনেকদিন ভুগিয়েছে। কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হয়নি। পরে দাদা বুঝতে পেরে ঝাড়ফুঁকের মাধ্যমে আমাকে আল্লাহর রহমতে সুস্থ করে তোলে। যাই হোক, এর ঠিক 7 দিন পর ঘটে সম্পূর্ণ অবিশ্বাস্য একটি ঘটনা। রূপা আমাকে জানায় সেও আমাকে ভালোবাসে। প্রিয় লিসেনার্স, বিশ্বাস করুন, আমি নিজেকেই বিশ্বাস করতে পারিনি যে রূপা আমাকে ভালোবাসে, এই কথাটা সে নিজের মুখে বলছে। কিছুদিন এভাবে যাবার পর রূপার পাগলামি বেড়েই যাচ্ছে। আমাকে ছাড়া সে কিছুই বুঝছে না, পড়াশোনা করছে না, সবসময় আমার কথা বলে এবং হুটহাট দেখা করতে চায়, যা ওর পরিবারও বুঝতে পারে। দেখা করতে গিয়ে একবার ওর মায়ের কাছে ধরাও খেয়েছিলাম। এভাবে প্রায় 6 মাস চলার পর হুট করে রূপা আর আমাকে দেখতে পারে না, আমার সাথে কথাও বলে না। এক পর্যায়ে আমাদের সম্পর্কের ইতি হয়ে যায়। পরে জানতে পারি ওর মা আরও একটা ভালো কবিরাজ দেখিয়ে আমার করা ব্ল্যাক ম্যাজিক সেটি কেটে দিয়েছে, যার ফলে রূপা আবার আগের মতো হয়ে যায়। আফরান ভাই, এই ছিল ঘটনা। আর আমার কবিরাজি শেখার হাতে খড়ি সেই দাদার কাছ থেকেই। এর মধ্যে কেটে গেছে অনেক বছর। এর মাঝে অনেক গুরুর কাছে গিয়েছি, অনেক ব্ল্যাক ম্যাজিক শিখেছি এবং করেছি, কিন্তু এখন শুধু মানুষের উপকার হয় এমন কাজ করি, কোনো ব্ল্যাক ম্যাজিক করি না। সবার প্রতি আমার আবেদন, কেউ যেন ব্ল্যাক ম্যাজিক না করে কাউকে। আমার কাছে ব্ল্যাক ম্যাজিক করা আরও অনেক ঘটনা আছে, যা আমার নিজে করা কিংবা কাউকে করেছে, আমি চিকিৎসা করে ভালো করেছি। প্রিয় লিসেনার্স, আসলে যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমি পুরোটা তো পড়লাম। আর প্রেম সংক্রান্ত ব্ল্যাক ম্যাজিক এটি একটা বাংলাদেশে কমন ঘটনা, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী একটি কমন ঘটনা। কারণ প্রেমে রাজি না হলে তাকে রাজি করানোর জন্য, বা হাজব্যান্ড বসে আসছে না বা ওয়াইফ বসে আসছে না, তাকে বসে আনার জন্য এই ধরনের কাজগুলো হরহামেশাই হয়ে থাকে। আর অধিকাংশ ক্ষেত্রেই এগুলোর কাজ হয় না, আবার অনেক ক্ষেত্রেই কাজ হয়। কিন্তু এখানে যে বিষয়টি আমি শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে আমি একটা বিষয় বলবো, সেটি হচ্ছে যে আমার খুব কাছের এক বন্ধু, আমি নাম বলবো না, তো সে
কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক ছাড়াই একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু সমস্যা দেখা গেল যে ওই মেয়ের পরিবার অপেক্ষাকৃত ধনী, কিন্তু ওই মেয়ে কিছুতেই তার নিজের পরিবারের কাছে ফেরত আসবে না, মানে তার হাজব্যান্ডের সাথে সে থাকবে। এখন তারা যখন সব চেষ্টা করে ব্যর্থ হলো, তখন তারা ফরিদপুরের এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে যোগাযোগ করলো এবং সেখানে চুক্তির মাধ্যমে অনেক টাকার বিনিময়ে নিজের মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করে ওই মেয়ের হাজব্যান্ডের কাছ থেকে ছাড়িয়ে এনে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করে, মানে নিজেদের আবার বাবা মার কাছে নিয়ে আসার চেষ্টা করে। এবং এর মাঝখানে ঘটে অনেক ঘটনা, সেগুলো আমি বলতে চাচ্ছি না। কিন্তু এর ফলশ্রুতিতে যেটি হয়, তারা সফলও হয়, মেয়ে চলে যায়, তাদের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, মানে ডিভোর্স হয়ে যায়। কিন্তু এর ফলে যে ঘটনাটি ঘটে সেটার প্রভাব ছিল খুবই মারাত্মক। ওই মেয়ের কিছু মানসিক সমস্যা দেখা দেয়, যেটা এখনো রয়েছে, এবং সে শারীরিকভাবে অসুস্থ। তো প্রিয় লিসেনার্স, আমি এই যে বিষয়টা বললাম মাত্র আমার নিজের দেখা, এখানে কিন্তু অনেক ব্যাপার রয়েছে, কিন্তু সঙ্গত কারণে আমি বিষয়টি ডিটেলসে বললাম না। কিন্তু এই বলা থেকে মানে যতটুকু আপনাদের কাছে মেসেজ দেওয়ার মানে উদ্দেশ্য ছিল, যে মেসেজটা আপনাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে দেখুন, পিতামাতা তার নিজের মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে নিজের মেয়ের ক্ষতির জন্য নয়, ভালোর জন্য, যেন চলে আসে। তো তাদের দৃষ্টিতে সেটা ভালো ছিল, আদতে সেটা ভালো ছিল কিনা, কারণ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, সেখান থেকে মানে কাটিয়ে নিয়ে আসা এটা মোটেও একটা ভালো সিদ্ধান্ত ছিল না। যাই হোক, তারা সেটা করেছে। এখন করার পর চলেও এসেছে, কিন্তু ওই যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, এই করার পর তার শারীরিক যে সমস্যাগুলো হয়েছে এবং মানসিক সমস্যাগুলো হয়েছে, এটি কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তার পিছনে, কিন্তু এই বিষয়গুলো থেকে সে পরিপূর্ণভাবে বের হয়ে আসতে পারছে না। এবং আমার ধারণা এই মেয়ে আর কখনো সুস্থ হবে না, যদি না আল্লাহ তাকে মানে তার বিশেষ অনুগ্রহ দিয়ে তাকে সুস্থ করেন। তাছাড়া কোনো মেডিকেল ট্রিটমেন্ট হোক বা কবিরাজি ট্রিটমেন্ট হোক, আর এর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ফলে যে স্থায়ী ক্ষতিগুলো হয়, এই ক্ষতিগুলো থেকে আসলে আর কোনো দিনই মানে তার জীবদ্দশায় রিকভার করা সম্ভব হয় না বললেই চলে। খুব রেয়ার কেস যে এটা রিকভার করা যায়। লিসেনার্স, যদি কেউ ওপেন হার্ট সার্জারি অপারেশন করে, মনে করুন কারো কোনো গুরুতর অসুখ হয়েছে হার্টে, বা হার্টে ব্লক হয়েছে বা বিভিন্ন কোনো বিষয় হয়েছে, তো ওপেন হার্ট সার্জারি করার পর তিনি কি আবার সুস্থ, হয়তো বা সেই রোগ থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন, কিন্তু তিনি কি আবার সুস্থ স্বাভাবিকভাবে তার লাইফ লিড করতে পারেন? তাকে সবসময় একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। আবার আগের মতো তিনি সবসময় চলতে ফিরতে পারেন না, বা চলতে ফিরতে পারলেও তাকে অনেক কিছু কন্ট্রোল করে চলতে ফিরতে হয়। তাহলে খেয়াল করুন যে অপারেশন করার আগে ওনার একটা অসুস্থতা ছিল, সেটা নাই, কিন্তু অপারেশন করার পর ওনার এমন কিছু সমস্যা দেখা দিয়েছে, উনি যতদিন জীবিত থাকবেন সেটা ওনাকে কন্ট্রোল করে যেতেই হবে। ঠিক ব্ল্যাক ম্যাজিকটাও তেমন, যদি আপনি ভালোর উদ্দেশ্যও করেন হয়তো বা সেই সমস্যাটা সলভ হবে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ফলে যে সমস্যাটার সৃষ্টি হবে সেটা কিন্তু আর কখনোই আপনার জীবদ্দশায় এটা যাবে না। এই জন্য আমরা কিন্তু অনেক সময় মানে এই ব্ল্যাক ম্যাজিকের চিন্তা করি, ব্ল্যাক ম্যাজিক শুধু কবিরাজ দিয়ে করায় তা কিন্তু না, এটা আমাদের একটা ভুল ধারণা। শুধু কবিরাজরা যে ব্ল্যাক ম্যাজিক করবে বিষয়টা এরকম না। অনেক সময় যে হুজুরদের কাছে আমরা যাই, হুজুররা যে তাবিজ লেখে, এই তাবিজগুলোও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিকের পর্যায়ে পড়ে যেতে পারে। সবসময় যে পড়বে তা না, কিন্তু পড়ে যেতে পারে, হয়তো বা তাদের নিজের অজান্তেই তারা ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে। আমরা খালি চিন্তা করি ওই শ্মশানের মাটি আনা, হাড় আনা, এটা সেটা দিয়ে করলেই, কয়লা দিয়ে করলেই ব্ল্যাক ম্যাজিক হয় না। ব্ল্যাক ম্যাজিক তাবিজ দিয়েও করা যায়। ব্ল্যাক ম্যাজিকের শত শত ধরন রয়েছে, এই জন্য সাবধান। আপনি যে হুজুরের কাছে যাচ্ছেন, সেই হুজুর যে তাবিজটা দিচ্ছে সেটাও ব্ল্যাক ম্যাজিক হতে পারে, এটা আপনি নিজেও বুঝতে পারছেন না, এমনকি ওই হুজুর নিজেও বুঝতে নাও পারে, হতে পারে সেই বিষয়ে তিনিও ওয়াকিবহাল নন। এই জন্য বি কেয়ারফুল।
আমরা এগুলো থেকে দূরে থাকবো। আমরা যদি বিশ্বাস করি তকদির ভালো এবং মন্দ আল্লাহ তাআলার তরফ থেকেই আসে, তাহলে আমরা আমাদের ভাগ্যে যেটা হয়েছে সেটাকে মেনে নিতে হবে। আর যদি সত্যি কেউ ব্ল্যাক ম্যাজিক করেও থাকে, পরীক্ষা নিরীক্ষা করে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে শরিয়া সম্মতভাবে রুকিয়া করে এই ব্ল্যাক ম্যাজিক থেকে ওই রুগীকে বের করে আনতে হবে। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ব্যক্তিকে শরিয়া সম্মতভাবে চিকিৎসার নাম হচ্ছে রুকিয়া, এই রুকিয়া করতে হবে। যারা শরিয়া সম্মতভাবে রুকিয়া করেন তাদের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া জায়েজ আছে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা আমাদের জন্য একটা শিক্ষামূলক ঘটনা ছিল। আপনাদের সকলের কাছে এটি ভালো লেগেছে এবং যিনি পাঠিয়েছেন রাসেল ভাই, ওনাকেও ধন্যবাদ। ওনার ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন এবং আশা করছি ওনার কাছ থেকে আমরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড আরো ঘটনা পাবো, কারণ অনেকেই ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শুনতে চান। ঘটনাটি ঘটে শামসের সাথে 2005 সালে এবং শামস তখন স্টুডেন্ট এবং তিনি বেশ অ্যাডভেঞ্চারাস ছিলেন। তিনি তার বন্ধুদের সাথে অনেক অ্যাডভেঞ্চারাস কাজ করতেন, বাইরে যেতেন, ঘুরতেন এবং অনেক কিছু করতেন। যাই হোক, তার মূল শখের একটা ব্যাপার ছিল হচ্ছে ক্লাইম্বিং। তিনি এই মাউন্টেন ক্লাইম্বিং খুব পছন্দ করতেন। সেটা তিনি ছোটোখাটোভাবে ট্রেনিং নিয়েছিলেন এবং তিনি এটা করতে খুব আগ্রহী ছিলেন। তো কলোরাডোতে তখন খুব বড় কিছু এরকম পাহাড় ছিল যেগুলোতে ক্লাইম্ব করা যেত এবং শামসের খুব শখ ছিল যে সে এরকম একটা পিক আছে, যাই হোক সেটাতে যে সে ক্লাইম্ব করবে, এটা তার সবসময় একটা শখ যে সেটা সে জয় করবে, এটা তার শখ ছিল তার বন্ধুদের সাথে গিয়ে। তো এটারকে মাথায় রেখেই সে ছোটোখাটো ক্লাইম্বিংয়ে অভ্যস্ত হওয়া শুরু করছিল। তো যাই হোক, তখন উইন্টার আসি করতেছে, উইন্টার পুরো আসে নাই এরকম সময়। এক নাগাড়ে বেশ স্ট্রংলি পড়াশোনা করে শামস একটু প্রেশার্ড ফিল করতেছিল। তো যাই হোক, সে ডিসাইড করে যে সে সেমিস্টার ড্রপ দিবে। এটা চিন্তা করে সে ওইবার আর নতুন কোনো কোর্স বা ক্লাস নেয় না আর কি। তো বেশ একটু ফ্রি টাইম কাটাইতে চায় সে। তো এই সময়টাই সে চিন্তা করে যে আমি একটু যদি পাহাড়ে যেতে পারি, একটু ক্লাইম্বিং করি, মন টন একটু ভালো হবে। তো সে তার বন্ধু বিলি আর এডি দুজনের সাথে কথা বলে যে একটু পাহাড়ে যাবি নাকি। তো বিলি এডি ওরা আবার তখন পড়াশোনা করতেছে না, ওরা তখন কাজ করে। তো দুজনেই বললো যে ওকে যাও, তো যাই, কোনো ব্যাপার না, চলো যাই। তো তারা মোটামুটি ডিসাইড করে যে তারা ক্লাইম্বিং করতে যাবে। তো মোটামুটি যেখানে তারা ক্লাইম্ব করতে যাবে এক্স্যাক্ট লোকেশন বলে নেই শামস। তো ওই পাহাড়গুলো বেশ উঁচু, অনেক উঁচু, কারণ সে চাচ্ছিল যে সে যেখানে ক্লাইম্বিং শেখার পর মোটামুটি প্রথম দিকে করছে তার থেকে একটু উঁচু জায়গাগুলো সে ক্লাইম্ব করতে, তাহলে তার অভ্যস্ততা বাড়বে। কারণ তার অ্যাকচুয়ালি তার ইচ্ছা হচ্ছে যে সে গিয়ে কলোরাডোর সবচেয়ে টপ যে পিকটা সেটা সে ক্লাইম্ব করবে পরবর্তীতে। আর সেইটা করতে চায় হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রিম ওয়েদারে, মানে উইন্টারে। তো উইন্টারে করতে গেলে কিন্তু ওয়েদার চরম এক্সট্রিম থাকে ওইখানে, আর এইটার জন্য তাকে প্র্যাকটিস করতে হবে যথেষ্ট। তো সেটা অ্যাকচুয়ালি দিস দ্য বেস্ট টাইম। সে মনে করে যে এখন যেহেতু উইন্টার কেবল আসি করতেছে আর আমি যেটা ডিসাইড করছি যে জায়গায় আমি যে করবো ক্লাইম্বিং প্র্যাকটিস, এইটা হচ্ছে বেস্ট প্রিপারেশন ফর মি। তো সেই জন্যই কিন্তু প্ল্যানটা করছে, এই সময়টা করবে কাজটা। তো বিলি এডি দুজনের কাছেই যখন এসে বলছিল, তারা কিন্তু বলছিল তখন যে তাদের কাছে ওরকম টাকা নাই, এখন টাকার শর্টেজ আছে। তো বলে যে আমি কভার করবো, অসুবিধা নেই, আর আমি এমনি সেমিস্টার ড্রপ দিছি, এখন আমি এক্সট্রা টাকা যা আছে আমি বেয়ার করবো, কোনো অসুবিধা নেই, সো লেটস গো। তো ওরকম প্ল্যান করে যোগাযোগ করে ওরা ওইখানে, এবং ওখানকার যে এজেন্সি তাদেরকে ওখানে গাইড প্রোভাইড করবে ইত্যাদি ইত্যাদি, ওদের সাথে যোগাযোগ করে ওরা রওনা দেয় আর কি। তো এডিট ট্রাক ছিল, ট্রাকে করে সব প্যাক করে রওনা দেয়। তো ওই এজেন্সি তাদেরকে বলছিল যে তোমাদের থাকার জায়গা অমুক জায়গা হবে, যেখানে তোমরা কটেজ আছে আমাদের, ওই কটেজে থাকবা, এবং ওইগুলাই কিন্তু আগের থেকে ওরা রেন্ট সব হিসাব করে নিছে আর কি। তো বলছে যে ওখানে থাকবা এবং ওখান থেকে এরকম আমরা রওনা দিব, এতটা সময় আমাদের গাইড আসবে, তারপর ইত্যাদি ইত্যাদি। এবং ওরা ওইটা চুজ করছে, একটু ভাড়া বেশি নিছে শামসের কাছে, যেটা যেহেতু মানে কটেজটা কাছে, তাদের যেই পাহাড়ের যেখানে যেতে হয় এটাতে কাছে। আর শামসের কাছে ওই কটেজটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে কটেজটার যে ছবি সে দেখছে ওদের ক্যাটালগে, সেটা অন্যরকম, মানে খুব সুন্দর, মানে একদম কাঠের একটা কটেজ এবং পাথর দিয়ে বানানো। এখানে মানে ফায়ার প্লেসের চিমনি উঠে গেছে উপরে, দুই পাশে ঢালু ছাদ, এবং যে কটেজের আশেপাশের জায়গাটা পুরোপুরি একটা
খোলা জায়গা এবং বেশ খানিকটা দূর থেকে বড় বড় গাছগুলা উঠছে এবং দূরে মাউন্টেনের ইগুলো দেখা যাচ্ছে। তো সে চিন্তা করছে যে আমরা একদিন আগে চলে যাই, একদিন ওখানে থাকবো, ওখানে থেকে আড্ডা টাড্ডা দিয়ে তারপর দিন রওনা দিলাম ক্লাইম্বিংয়ের জন্য। এবং ক্লাইম্বিংয়ের সময় তো শুধু ওই টেন্ট ছাড়া আসলে ওরকম কিছু নাই, টেন্টে থাকতে হবে। তো এই কটেজটাতে মানে একটা দিন থাকি, বেশ জোস হবে। তো যাই হোক, ওইটা দিয়েই চুজ করছে কটেজটা শামসরা। তো তারা যখন যাচ্ছে রাস্তা দিয়ে, তাদের যে মূল শহর থেকে বের হয়ে হাইওয়ে ধরে চলতে চলতে এক সময় এই পাহাড়ি এলাকার মধ্যে ঢুকছে। এই জায়গাগুলা একটু অন্যরকম, পাহাড়ে এখানে ঢুকেছে, উঁচু উঁচু গাছ রাস্তার দুই পাশে এবং বেশ দূরে দেখা যাচ্ছে ঢালু জায়গা এবং তারপর পাহাড় দূরে এবং অনেক দূরে মাউন্টেন লাইন দেখা যাচ্ছে এরকম। তো চলতে চলতে এক সময় তারা চলে আসলো এই জায়গাটা একটু কান্ট্রি সাইড, যেখান দিয়ে তাদের যেতে হবে কটেজের মূল রাস্তাটা। তো ওরা ওই রাস্তার মধ্যে উঠে গেল এবং চলতেছে বেশ অন্যরকম। এবার একটু মানে উঠে চলতে, মানে গাড়িটা উপর দিকে উঠতেছে, বোঝা যাচ্ছে যে রাস্তা পাহাড় একদম ঘুরে ঘুরে উঠতেছে এবং চারিপাশে এই যে শীত যেহেতু চলে আসছে, বেশ ঠান্ডা বেড়ে গেছে এবং ঘন কুয়াশা নিচের দিকে দেখা যাচ্ছে, বেশ কভার করে রাখছে। তো এরকম করে ঘুরতে ঘুরতে এক সময় তারা চলে আসলো বেশ গাছগাছালি ঘেরা একটা জায়গা। সেখান থেকে বের হয়ে জাস্ট এরকম একটা প্যাচ পাহাড়ের মধ্যে, রাস্তাটার মধ্যে এরকম প্যাচ দিয়ে উঠলো, উঠে দেখলো যে একটা মানে এরকম ফাঁকা জায়গা, বেশ খোলা জায়গা ওই জায়গাটা। এবং এই খোলা জায়গাটার মধ্যে মাঝখানে মনে হলো যে এই কটেজটা রাখা, কটেজের পাশেই একটা গাছ, বড় গাছ, এবং গাছে একটাও পাতা নেই, শুকনো একটা গাছ, ডালপালা মেলে আছে এরকম, এবং মানে গাছের মধ্যে কোনো পাতাই নেই, শুকনো একটা গাছ, আর ঠান্ডায় পড়ে গেছে। এবং দূরে দেখতেছে যে তার কয়েকদিন আগে মনে হয় হালকা স্নোফল হয়েছিল, কিছু কিছু জায়গায় এখনো স্নো মানে আছে, হালকা হালকা লেগে আছে, কিছু কিছু জায়গায় গলে পানির মতো হয়ে গেছে। এবং তার থেকে দূরে উঁচু উঁচু গাছগুলো আছে, গাছের ওই পাশে দূরে পাহাড়েরই দেখা যাচ্ছে এবং ওই পাহাড়ই তারা ক্লাইম্ব করবে। তো বেশ লাগলো শামসের কাছেও, বিলি, এডি, ওদের কাছে সবার কাছে জোস লাগলো এবং তারা তাদের ট্রাক এনে পার্ক করলো ওইখানে। তো ওদের কাছে কিন্তু বলা আছে যে অমুক জায়গায় যে উঠবা, ওখানে জিনিসটা এরকম যে কেউ নাই, ওদের এজেন্ট যে কেউ থাকবে ওখানে তা না, সব কিছু দেওয়া আছে এই সেই। তো ওরা কালেক্ট করে নিয়ে গেছে এখান থেকে যাওয়ার সময়, তো ওই কটেজের চাবি নিয়ে গেছে। তো সুন্দর যে ওখানে কটেজ খুলে ঢুকলো, বেশ সুন্দর ছিমছাম গোছানো, কটেজের ভিতরে সব কিছু গোছানো। এবং তাদের জিনিস হচ্ছে তারা যখন এখান থেকে যাবে তখনও তাদের কিন্তু ঠিক এইভাবেই গোছায় রেখে যেতে হবে কটেজটা, মানে এটা কিন্তু জাস্ট লাইক ডাম্পিং করে গেলে হবে না এখানে। তো যাই হোক, ওরকমভাবেই ঢুকছে তারা। তো ঢুকে দেখতেছে যে কটেজের মধ্যে বেশ জোস এনভায়রনমেন্ট, ভিতরে হিটিং টিটিং অন করে দিল তারা, দিয়ে ভেতরে তাদের মতো হাঁটতেছে, এইটা ওইটা দেখতেছে। তো খুব সুন্দর লাগতেছে। তো দোতলা উঠে গেল, তারা তিনজন বলছে কে কুই থাকবি। তো বিলি এমনি পছন্দ করতো যে নিচে থাকতে, সে বলতেছে যে আমি নিচতলায় থাকবো এই লিভিং রুমের মধ্যে, আর এই ফায়ার প্লেস আছে, ফায়ার প্লেসে কাঠ টাট দিব, আগুন জ্বালবো, এখানে আমি থাকবো, আর তোরা আড্ডা দিবি আমার সাথে, তারপর তোরা তোদের মতো বেডরুমে চলে যাস। তো দুই তলায় গেল, দুই তলায় যে শামস দেখতেছে যে এই পাশে একটা বেডরুম আছে, এই পাশে একটা বেডরুম আছে, মানে 3টা বেডরুম দুই তলায়। তো শামস ডান দিকের যে বেডরুমটা ওটাতে ঢুকে দেখলো যে ওইটার এক পাশে দিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে ওখানে পাহাড়, মাউন্টেন লাইনগুলো দেখা যাচ্ছে, উঁচু যেটা যারা ক্লাইম্ব করবে সেই পাহাড় দেখা যাচ্ছে, আর তার নিচে গাছ, খুব সুন্দর পরিবেশ। আর ওই সেম রুমের এই পাশে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে এই পাশে যে যেটা পাতা ছাড়া মরা গাছটা, ওই গাছটা দেখা যাচ্ছে ওইখানে, মানে ডালপালা এরকম হয়ে আছে। তো শামসের কাছে এগুলো বেশ ভালো লাগতো। শামস বললো যে আমি এই রুমটা নিবই, আই এম গোনা টেক দিস রুম। আর বিলি তো ওই নিচে থাকতে পছন্দ করে, সে ওখানে থাকবে। এডি তখন বললো যে আচ্ছা তাহলে আমি ওই পাশের কর্নারের রুমটা নিই। তো ওই কর্নারের রুম থেকে এই গাছটাকে সামান্য দেখা যায় আর পাহাড় দেখা যায়। যাই হোক, তারা রুম ডিস্ট্রিবিউট, মাঝখানের রুমটা কিন্তু খালি রয়ে গেল তাদের, ওটার মধ্যে কেউ নাই, আর নিচে কিন্তু বিলি থাকতেছে রাত্রেবেলা। যাই হোক, তাদের মতো সব গোছায় নিয়ে তারা ওখানে বসে নিচে আড্ডা দিতেছে। এর মধ্যে বেলা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে বিকাল হয়েছে, বিকাল হয়ে, এবং ওই ফোনে কিন্তু তারা বলে দিচ্ছে যে আমরা এখানে এসে পড়ছি, তাদের যে কোম্পানি তাদেরকে বলছে যে আমরা এখানে চলে আসছি, তোমরা এই যে আগামীকাল এতটার সময় তোমাদের লোক আসার কথা, এই সেই মানে জাস্ট কনফার্ম করে দিছে, দিয়ে তারা ওখানে জাস্ট আড্ডা দিতেছে নিচে। তো বসে বসে আড্ডা দিতেই ততক্ষণে কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছে। তারা দেখতেছে যে পাহাড়ি বিকালটা অন্যরকম, একে তো কাইন্ড অফ গ্লুমি ওয়েদার, মানে উইন্টারের, তারপরে দেখা গেছে যে তখন আলো কমে যাচ্ছে,
মানে একেবারে অন্যরকম একটা পরিবেশ। পাহাড়ের ওই পাশের জায়গাটা মনে হচ্ছে হঠাৎ করে পাহাড়ের উপরের দিকটা কেমন যে লালচে হয়ে গেল। তো তখন বলতেছে শামস, দেখ কি অবস্থা। তো তিনজনই দেখলো, মনে হলো যে পাহাড়ের উপরের ওই জায়গাটা কাইন্ড অফ স্নো ক্যাপ আছে। তো ওই জায়গায় যখন আলো পড়ছে মনে হচ্ছে যে ওই জায়গাটা মানে একদম ঝকমক করে উঠছে লাল রংটায় সাদার উপরে, অন্যরকম সৌন্দর্য একটা। যাই হোক, এটা তারা অনেকক্ষণ এনজয় করলো, মানে অনেকক্ষণ বলতে বেশ খানিকক্ষণ। তারপরে কিন্তু আস্তে করে সেট করে সূর্য ডুবে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার সাথে সাথে জায়গাটাকে রিয়েলি স্পুকি মনে হওয়া শুরু হইলো, বিকজ মনে হলো যে এই জায়গাটা মনে হয় ভুতুড়ে একটা জায়গা। কারণ মানে অন্যরকম একটা ভয়ঙ্কর লাগতেছে চারিপাশটা। মানে মনে হচ্ছে যে ওই যেসব জায়গায় হালকা স্নো জমেছিল সেগুলা গলে গেছে, যেসব জায়গায় কালো কালো পাথর বের হয়ে গেছে, দেখতে কেমন যেন মনে হচ্ছে মুখ বদনান করে আছে এই যে মানে এই আকাশের ধূসর আলোতে। মানে ধূসর আলো কারণ কি, মানে জায়গাটার পরিবেশ ল্যান্ডস্কেপটা এরকম যে এই রাতের আলোটাও ধূসর আলো হয়ে গেছে, আর ওই গাছের উপরের জায়গাগুলোকে আরো অন্যরকম লাগতেছে। তো ওরা ওখান থেকে সুইচ ট্যাপ দিয়ে বাসার পাশের যে বাতিগুলো জ্বালাই দিছে। তো দুই পাশে দুইটা লাইট আছে, সামনে শেডের নিচে একটা আর ওইখানে একটা। দুইটা লাইটে মানে খুব বেশি আলো তৈরি করতে পারতেছে না। তো এরকম সময় তারা খেয়াল করলো যে আকাশে চাঁদ ভিজিবল হয়েছে, মানে চাঁদটা খুব আবছা ছিল, এটা মানে আস্তে আস্তে উজ্জ্বলতা বাড়তেছে। তো বেশ মোটামুটি বেশ বড় হয়েছে চাঁদ, এবং চাঁদের আলো চারিদিকে বেশ ছড়ায় পড়ছে। তো তাদের কাছে বেশ লাগলো চাঁদের আলো দেখে, মনে হলো যে অসাধারণ একটা পরিবেশ। তো খিদাও লাগছে, খেতে হবে। তো তাদের সাথে তো সব এই ক্যাম্পিং ফুডস, ক্যাম্পে করার মতো আর কি, ক্যাম্পিংয়ের জন্য তারা খাবার নিয়ে আসছে। তো চিন্তা করলো যে কিচেনে আর বদার না করে আমরা এগুলা নিয়ে গ্রিল করি, এবং গ্রিলের অভ্যাস আজকের থেকে শুরু হোক, না পাহাড়েও তাদের এটাই করতে হবে। তো যে তাদের ট্রাক থেকে তাদের ওই যে গ্রিল ম্যাটেরিয়াল যা যা আছে সেগুলো সব নামাইলো, এনে সেটা স্ট্যান্ড সেট করলো কোথায়, ওই যে গাছ আছে যে মরা গাছটা ওটার কাছে, ওখানে সেট করলো তারা। মানে এটা তাদের কাছে মনে হলো একটা আর্টিস্টিক ব্যাপার, ওইখানে বসে গ্রিল করবে তারা। তো সব কিছু সেট আপ করে চারকোল টারকোল দিয়ে এটা লাইট করলো, জ্বললো। তাদের যে খাবার বের করলো, চিন্তা করলো যে এই চিকেন গ্রিল করবে, স্টেক গ্রিল করবে, এগুলা। তো এনে সব কিছু ওখানে গোছাচ্ছে তিন ফ্রেন্ড মিলে। তো ম্যারিনেট করতেছে একজন, এগুলা গোছাইছে একজন, মানে তিনজন মিলে মানে করতেছে আর কি সব কিছু। তো বসে বসে ওখানে গল্প করতেছে আর তারা গ্রিল করতেছে ঠিক আছে ওইখানে। তো শামস অনেকক্ষণ মানে একটু অন্য মনস্ক হয়েছিল, সে খাবারের দিকে মনোযোগ দিতেছে, আবার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আছে তার, ওগুলো চিন্তা করতেছে। হঠাৎ করে সে যেখানে বসেছিল তার কাছে মনে হলো যে তার পাশের যে ঝোপটা বেশ নড়ে উঠছে, মানে কেমন জানি মনে হলো যে এরকম মানে বেশ নড়ে উঠছে, পিছনে কিছু আছে। তো শামস চিন্তা করলো এনে কি, সে একটু মানে সরে এবারে তাকাইছে এরকম যে এনে কি কি ওখানে চিন্তা করতেছে। হঠাৎ করে সে খেয়াল করলো যে ঝোপের ভেতর থেকে মনে হলো যে একজোড়া চোখ তাকায় আছে তার দিকে, জল জল করতেছে চোখগুলা, মানে অনেকটা মানে সাপতের চোখ যেরকম। তো শামস চিন্তা করলো বাপরে বাপ, এখানে আবার নেকড়ে আছে নাকি। তো সে শর্ট করে একটা পাথর নিয়ে ছুঁড়ে মারলো ফার্স্টে, ভয় দেখানোর জন্য কাছাকাছি, যদি ওরকম কিছু থাকে যাতে সরে যায়, এটা চিন্তা করলো। বাট ওদের যদি আবার প্যাক থাকে তাহলে অনেক সমস্যা, সে জানে এগুলো সবই জানে যে প্যাক থাকলেও সমস্যা, কিন্তু তারা তো তিনটা ফ্রেন্ড, তাদের আগুন টাগুন আছে সামনে, এই জন্য তার এই সাহসটা, সে পাথর নিয়ে ছুঁড়ে মারলো। তো পাথরটা কাছে যখন ঠাস করে পড়ছে ওইটা মনে হচ্ছে যে সরে গেল ভিতর দিকে ওই ঝোপের মধ্যে। তো শামস তখন বিলিয়া রেডিরে বললো, ম্যান এখানে কিছু একটা আছে, কায়োটিও হইতে পারে, কায়োটি এক ধরনের প্রাণী, বুঝছে, কায়োটিও হইতে পারে, আবার কিন্তু চোখ দেখে আমার কাছে কেন জানি উলফের চোখের মতো লাগছে। তো ওরা বলে যে আর এখানে হঠাৎ করে এরা তো এই জায়গাটা সেট আপ করে রাখছে, নূর ভাসবে কেমনে, আসতেই পারে, একটা প্যাকের এদিক দিয়ে আসতে কি লাগে, আসতেই পারে কাছাকাছি, বি কেয়ারফুল ম্যান, আর একসাথে থাকেও একা হাঁটা চলা করো না এরকমই। তো এগুলো বলে তারা ওখানে গেছে, এবং তাদের যখন খাবার দাবার রেডি হলো তারা ওইখানে বসেই খাওয়া দাওয়া করলো। তো সবাই মোটা জ্যাকেট ট্যাকেট পরা, গায়ে ঠান্ডা যদিও আছে, এবং এই গ্রিলের যতটুকু হিট এতটুকু আসতেছে। তো ওখানে বসেই ওরা ওই যে ডিসপোজেবল প্লেট ছিল ওটাতে খাইলো টাইলো, খেয়ে টেয়ে সব কিছু একটা এরকম ব্যাগের মধ্যে, গার্বেজ ব্যাগের মধ্যে ঢুকায় ওইটা বেঁধে কোনায় রাখার জায়গাটা একটা এরকম জায়গা আছে, ওই জায়গায় রাখলো। তো রেখে ওই তাদের গ্রিলটা মোটামুটি পরিষ্কার করলো, এখান থেকে যতটুকু করা যায় পরিষ্কার করে, মানে নিজেরা সব গোছায় ফেলতেছে। তো শামসের দায়িত্ব পড়ছে যে এখানে সে মোটামুটি এটাকে ডোলে উঠায়, ঠান্ডা করছে আগে, ঠান্ডা করে এটা ডোলে উঠায় এখান থেকে নিয়ে আসবে। আর বিলি আর এডি কিন্তু ওই পাশে যায় তাদের ট্রাকে অনেক জিনিসপত্র গোছাচ্ছে,
এডি গুছাইতেছে আর বিলি হেঁটে বাসার দিকে চলে গেছে, বাসার ভিতরে ঢুকে গেছে। এডি ট্রাকের মধ্যেই গোছাচ্ছে আর শামস এটা করতেছে, এগুলো পরিষ্কার করে গুছাইতেছে। হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার পাশে কেউ আছে, মানে সে ফিল করলো যে তার পাশে কেউ আছে। তো শামস কেঁপে উঠে হঠাৎ তাকাইছে, কি রে কে, মানে সে তো দেখছে যে মানে ওদিকে এডি আর ওদিকে বিলি তো ঢুকে গেছে ঘরের দিকে, এদিকে মানে কে, কেঁপে উঠে তাকাইছে, মানে মনে হচ্ছে আননোন কোন এক্সিস্টেন্স। তো তাকায় দেখতেছে কেউ নাই, কিন্তু সে ফিল করতেছে যে তার পাশে কেউ আছে এরকম, মানে যেদিকে সে তাকায় আছে তার কাছে কেন যেন মনে হচ্ছে একটা এনার্জি, মানে একটা মানুষ যদি পাশে দাঁড়িয়ে থাকে যেরকম ফিল হয় সেরকম। এবং এখন কিন্তু এই গ্রিল ট্রিলের কোনো আলো নাই, আর শুধু ওই যে বাসার বাইরে যে একটা আলো জ্বালানো লাইট, সেটার হালকা আলো এখান পর্যন্ত আসতেছে আর চাঁদের আলো। তো সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে, তার মনে হচ্ছে তার দিকে তাকায় আছে। তো বেশ ভয় পেয়েছে শামস, বেশ ভয় পেয়েছে। সে তাড়াতাড়ি তার ওই গ্রিলের অংশগুলোকে টেনে নিয়ে সে হেঁটে আসতেছে। তো যখন সে হাঁটা দিচ্ছে ট্রাকের দিকে, সে দেখছে যে ততক্ষণে, এর একটু আগে কিন্তু সে দেখছে এডি ট্রাকে কাজ করতেছিল, এখন দেখছে এডিও কিন্তু ওখান থেকে চলে গেছে, ট্রাকের ওখান থেকে হেঁটে চলে গেছে ঘরে। তো সে হেঁটে যখন যাচ্ছে ট্রাকের দিকে, তার কাছে মনে হলো যে তার পেছনে শব্দ পেল কেউ আসতেছে। তো সে ফট করে পেছন ফিরে তাকাইছে শামস, দেখে যে না, কেউ নাই, মানে পুরো ফাঁকা, খা করতেছে। আর এডি বিলি দুজনে কিন্তু ঘরে ঢুকে গেছে। তো তার কাছে অস্বস্তি লাগা শুরু করলো। সে মনে মনে চিন্তা করলো যে দুইটারে আমি পাইছি, কারণ ওদেরকে বলছি যে এখানে আমি মনে হয় চোখ দেখছি, উল্ফ হইতে পারে, আমার একা ফালা রেখে গেল। তো শামসের মনে একটু ভয় লাগতেছে যে আবার সে ওখানে পাথর ছুঁড়ে মারছে, এখানে কি আসলেই কি মানে নেকড়ের কোনো প্যাক ট্যাক আছে নাকি। আর পাহাড়ে গেলে এগুলো একটু তাদের কেয়ারফুল থাকতে হয়, কিন্তু তাদের যে এজেন্সি তাদের এখানে আছে, তারা কিন্তু মোটামুটি নিশ্চিত করছে যে আশেপাশে এরকম উল্ফের ব্যাপার স্যাপার নাই, বা কোনো বন্য প্রাণী এরকম এখন নাই। বাট পাহাড়ে ওঠার পরে অনেক রকম রিস্কই থাকে, সেগুলো তাদের সাইন করেই উঠতে হয় যে এখানে যত রকমের এই ডেঞ্জার যে ব্যাপারগুলো, এগুলো আমরা মেনে নিয়ে উঠতেছি। তো যাই হোক, সে মানে একটু ভয় পাইছে এবং ওদের দুজনে বকা দিবে এরকম চিন্তা করতেছে। সে ট্রাকের একদম কাছে চলে আসছে। তো এসে সে ট্রাকের পেছনে যে তিরপল লাগানো ছিল, তিরপলের একটা অংশ সে খুললো। এই পাশে সাধারণত এই ধরনের জিনিসগুলো সব রাখা হয়। তো এগুলো খুলতেছে আর সে মানে একটু চেততেছে এডির উপরে, যে এডি যেহেতু এখানে ছিল তো খোলা রেখে যেতে পারতো, এটা আর মানে এরকম রেখে যাওয়ার মানে কি। তো খুলতে খুলতে জিনিসগুলো খুলে ফেললো তিরপলটাই পাশে, এবং সেই জিনিসগুলো রাখতেছে। তো সে মূল যে অংশটা ঢুকায় রাখছে, স্ট্যান্ডটা ঢুকাবে, এই সময় তার কাছে মনে হলো যে তাদের ট্রাকের সামনে, মানে ওই যে মানে তার যে হুডের ওই পাশে মনে হলো কাউকে দাঁড়ানো দেখলো সে, লম্বা টাইপের কাউরে। তার কাছে 1 সেকেন্ডের জন্য মনে হয়েছে। তো সে ফট করে আবার তাকাইলো, তাকায় দেখতেছে নাই। কিন্তু তারপরে সে ঠিক জাস্ট কতগুলো পাথর গড়ায় যাওয়ার মতো শব্দ পাইল নিচে, মনে হলো খড়খড় করে কিছু নুড়ি পাথর ওখান থেকে গড়ায় গেছে। মানে একদম নিস্তব্ধ এই শব্দগুলো বেশি পাওয়া যায়। তো সে তাড়াতাড়ি ওই তার যে স্ট্যান্ডটা ওইটাও তাড়াতাড়ি ঢুকায় রাখলো। ঢুকায় এসে এখন যে সে ফেরত যাবে এটা বেঁধে, তার কাছে ভয় লাগতেছে। সে হাত দিয়ে নেড়ে চেড়ে তার ওখানে বেসবল ব্যাট রাখতো ট্রাকের মধ্যে, বেসবল ব্যাটটাকে টেনে বের করলো, বের করে এনে সে ওই তিরপলটা ভালো মতো বেঁধে দিল। বেঁধে দিয়ে এইবার সে ঘুরে দাঁড়াইছে, মানে ট্রাকটাকে পেছনে ঘুরে দাঁড়াইছে। তার কাছে কেন জানি ভয় লাগতেছে, পুরো বাড়িটার দিকে তাকায়। তার কাছে মনে হইতেছে যে সে এই ট্রাক থেকে যে ওই পর্যন্ত যাবে, কিছু একটা তার উপরে এসে হামলা করবে, এরকম লাগতেছে তার কাছে। এখন সে এখানে কিন্তু মানে র্যাশনাল জিনিস মনে করতে পারতেছে না। তার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা সুপার ন্যাচারাল, মানে অন্য কিছু না। তার কাছে মানে পার্থিব কোনো জিনিস মনে হইতেছে না, যে কোনো উল্ফ বা কোনো প্রাণী। তার কাছে মনে সুপার ন্যাচারাল কিছু একটা আসবে। চারিপাশে কেমন একটা নিস্তব্ধতা এবং রাতের শব্দ, ঝিঝি পোকা ডাকতেছে। তো যাই হোক, সে বেসবল ব্যাটটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছে আর মনে মনে বন্ধুদের গালি দিতেছে যে তোরা আমার একা ফেলায় চলে গেলে এখানে তো ঠিক করস নাই, আমাদের সব এখানে থাকার কথা একসাথে, আর আমি তোদেরকে বলছি যে আমি দুটো চোখ দেখছি। যাই হোক, সে ব্যাটটা হাতে নিয়ে এগুচ্ছে আস্তে আস্তে, এবং সে চারিদিকে নজর রাখতেছে। মনে হচ্ছে যে কিছু একটা এরকম আছে নাকি আশেপাশে, এরকম লাগতেছে। তো সে মোটামুটি বাসাটার কাছাকাছি চলে আসছে, মানে জাস্ট মানে বাসার সামনে তার কাছাকাছি চলে আসছে। এই সময় শব্দ পেল যে তাদের মনে হলো যে যেখানে গার্বেজটা ফেলছিল ওই জায়গায় মানে কিছু টানাটানি করা, ছিঁড়ে ফেলার মতো।
তো সে তাড়াতাড়ি তাকাইলো ওদিকে, জাস্ট তাকাইছে, তার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে হয়তো ওই র্যাকুন বা কায়োরি কিছু একটা ওখানে যে ওই তাদের গার্বেজ, তারা যে খাওয়া দাওয়া করছে হাড্ডি টাড্ডি ফেলছে ওগুলো কিছু নিয়ে টানাটানি করতেছে। তো এটা মনে করছে সে, কিন্তু সে অবাক হয়ে দেখলো যে তাদের যে গার্বেজটা ছিল বেশ বড় হয়েছিল, ওইটাকে টেনে কিছু একটা সসর করে নিয়ে গেল নিচের দিকে, মানে ওই জায়গাটা ওই গাছের ওইখান থেকে আস্তে করে নিচে চলে গেল, সসর করে নিয়ে গেল নিচের দিকে। তো সে ভাবলো হইতে পারে ওরকম কোনো প্রাণী মুখ দিয়ে টেনে নিছে। যাই হোক, সে দৌড় দিল, সে মোটামুটি দৌড় দিয়েছে ওখান থেকে, দৌড় দিয়ে তাড়াতাড়ি এসে ওই সেই কটেজের ইসে উঠে গেছে পাটাতনে সিঁড়ি দিয়ে, উঠে যে গেটের মধ্যে যে সে মানে নবটা ঘুরায় দ্রুত ঢুকে গেল ভিতরে ঢুকে ওখানে ছোট্ট গ্লাস আছে, ওইটা যে তাকায় দেখতেছে বাইরে দেখতেছে যে জাস্ট কোয়াইট, কিচ্ছু নাই এরকম। তখন দেখতেছে তাকায়, তারপর সে পিছন ফিরে দেখতেছে যে ফায়ার প্লেস জ্বলতেছে বেশ ওয়ার্ম ভিতরে। ওই ফায়ার প্লেসে কাঠ দিয়ে আগুন জ্বালায় দিচ্ছে বিলি, এবং বিলি খুব সুন্দর কাউচের মধ্যে শুয়ে তার গায়ের মধ্যে মানে একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে সে মানে ঘুমিয়ে তলায় গেছে, ঘুমাচ্ছে। তো এটাতে শামসের আর একটু রাগ উঠলো যে এটা কেমন কথা, খাওয়া দাওয়া করছি, ভিতরে আসছি, গল্প করবি, কিচ্ছু না, এনে এসে শুয়ে পড়লি এরকম। তো সে মানে কাছে গেল, বিলির কাছে যেয়ে সে এরকম বেসবল ব্যাটটা দিয়ে বিলি এরকম খোঁচা দিল। তো খোঁচা দেওয়ার পর 2-3 বার দেওয়ার পর বিলি করে তাকালো তার দিকে, তাকায় বলছে কি ব্যাপার, এখানে এসে শুয়ে পড়লি? ফিলিং স্লিপি ম্যান, আই এম এক্সট্রিমলি টায়ার্ড। বলতেছে যে আমি মানে আমার ঘুম আসতেছে এবং আমি এক্সট্রিমলি টায়ার্ড। সে মনে হচ্ছে কথাই বলতে পারতেছে না বিলি, তার মুখ জড়ায় যাচ্ছে এরকম অবস্থা। তো সে জিজ্ঞেস করছে এইডি কই, আপস্টেয়ার্স, তাই বলে উপরে দেখাই দিল। তো আর কোনো কথা না বলে বললো যে ফায়ার প্লেসে তো ভালোই দিছোস, কাঠ আরো গুজা দেন, এলে কিন্তু পুরো ঠান্ডা লাগবে, তুই তো এমনি এখানে নিচে আসোস, মানে চারিপাশ তো খোলামেলা। তো এই বলে সে আস্তে করে গেল, গিয়ে সে ওই দরজার মধ্যে যে নবটা ছিল নবটা চেপে দিল যাতে কেউ নব খুলে না ঢুকে। এতক্ষণ কিন্তু দরজা এমনি খোলা ছিল যাতে সে ঢুকতে পারে। তো শামস সিঁড়িতে উঠলো, কাঠের সিঁড়ি, প্রতিটা স্টেপ ফেলতেছে, তার কাছে জানি কেমন লাগতেছে, মনে হচ্ছে যে বাড়িটার মধ্যে কোনো একটা অসঙ্গতি আছে এরকম লাগতেছে। তো মানে সেই যে প্রতিটা স্টেপ দিয়ে উঠতেছে, যদিও পাতলা কার্পেট বিছানো আছে, তারপরও শব্দটা মনে হচ্ছে বেশি হইতেছে, মচ করতেছে। তো সে উপরে উঠলো, উঠে যে করিডোরের মধ্যে ঢুকলো, করিডোরে ঢুকে দেখতেছে যে ডান দিকে তো তার রুম, আর মাঝখানের রুমটাতে কেউ নাই, আর বাঁ দিকের রুমটা হচ্ছে এডির। তো সে চিন্তা করলো নিজের রুমে যাওয়ার আগে এডিরে দেখে আসে এডি কি করতেছে। তো আপস্টেয়ার যেহেতু বলছে, তো সে হেঁটে হেঁটে এডি রুমের দিক গেল, এবং বাতি জ্বলতেছে কিন্তু এডি রুমের কাছে আর তার রুমের কাছে দুই পাশে, আর মাঝখানে বাতিটা কিন্তু অফ, যে এটার মধ্যে লোক নাই, মানে নাই। ওই সুইচ দেওয়ার পরে কিন্তু পুরো করিডোরেই তিনটা বাতি জ্বলার কথা। তো সে যে এডি রুমে যে জাস্ট নক করলো, এটা ভদ্রতা, নক করলো। তো নক করার পর কোনো রেসপন্স নাই। তো 2-3 বার নক করার পর কোনো রেসপন্স নাই। তো সে কি মনে করে ফ্রেন্ড, তো সে আস্তে করে নবটা আস্তে করে ক্যাচ করে ঘুরায় দরজাটা খুললো। তো দরজা খুলে দেখতেছে ঘরের মধ্যে অন্ধকার, মানে রুমের বাতি জ্বলতেছে না, রুমটা অন্ধকার। তার একটু অস্বস্তি লাগলো যে এডি এত দ্রুত এসে ঘুমায় গেল, নিচে বিলিও ঘুমায় গেছে। তো ঘরের মধ্যে অন্ধকার, আর এডি শুয়ে আছে খাটের মধ্যে, এবং তার গায়ের মধ্যে চাদর, সেও মানে একদম পুরা মনে হচ্ছে যে একদম ডিপ ঘুম। তো সে একটু শামসের একটু মনই খারাপ হইলো যে কি ব্যাপারে, তো দুইজনের ঘটনা কি, দুইজনে এসে শুয়ে পড়ছে, একটু মন খারাপ হইলো, চিন্তা করলো ওরা উঠাবো। তো তারপরও সে একটু মানে তার মনের মধ্যে ফ্রেন্ড তো একটু রাগও আছে, সে উঠে যায় ধাক্কা দিল এডির গায়ে, এই ম্যান ওয়েক আপ হোয়াটস আপ, মানে ধাক্কা দিল। তো খুব এরকম 2-3 বার ধাক্কা দেওয়ার পরও এডি একটু তাকায়, মানে একদম ঘুম কাতুরে গলায় বিলির মতোই বলতেছে, হোয়াটস গোয়িং অন ম্যান, আই এম স্লিপি, মানে আমার ঘুম আসতেছে, খুব ঘুম আসছে, আই এম ড্যাম টায়ার্ড বলে সে বলছে যে ইউ গো টু স্লিপ। সবাক হলো যে ও তো দুইজনে এরকম ঘুম আসতেছে কেন। তো সে আস্তে করে দরজাটা টেনে দিয়ে আর কিছু বললো না, চিন্তা করলো এটা নিয়ে কালকে কথা বলবে। তো বলে সে তার রুমের দিক গেল। তো রুমের দিকে গিয়ে সে তার রুমের দরজাটা জাস্ট খুলছে, এই সময় তার মাথার উপরে যে বাতিটা ছিল এটা টিপ করে 2 বার জ্বলে নিভে গেল, মানে 2 বার জাস্ট স্টার্টার করছে করে নিভে গেল। তো সে দেখলো পুরা যে করিডোরটা অন্ধকার, এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, এই জায়গাটার শেষ মাথায় কিন্তু একটা ছোট্ট মানে আছে আর কি, জানালার মতো কাঁচ দেয়া। সেই কাঁচ দিয়ে দেখতেছে যে বাইরের যে বাতিটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, বাইরের বাতিটাও বন্ধ। সে অবাক হইলো, ঘটনা কি, যে মানে এরকম বাতি মানে কি ইলেকট্রিসিটি চলে গেল ঘরের, তাহলে তো মানে ঘরটা ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজিং হয়ে যাবে, চরম ফ্রিজিং হয়ে যাবে, কারণ কাজ ইলেকট্রিসিটি চলে গেল, তো এইখানে যে হিটিংটা কাজ করতেছে এটাও কাজ করবে না।
তো সে মানে অবাক হইলো। এখন চিন্তা করলো যে এটা আমি অন করতে যাব, অন করতে গেলে আমার বাইরে একা যাওয়া লাগবে। তো চিন্তা করলো যে নিচে তো ফায়ার প্লেস জ্বলতেছে, এটা চিমনিটা উঠছে এমনভাবে যে মোটামুটি এই পুরো বাড়ির মধ্যে কিন্তু ওই চিমনি থেকে একটা হিটের ব্যাপার মানে ট্রান্সফার হয়, এরকম একটা ব্যাপার আছে, এইভাবেই কনস্ট্রাক্ট করা জিনিসটা। তো চিন্তা করলো যে না আর যাবো না, ভয় পাইছে সে। তো রুমটা খোলার পর দেখতেছে তার রুমটা অন্ধকার, মানে ঘরঘুরটি, ভিতরে দেখা যাচ্ছে না। তো আস্তে করে সে তার মোবাইল ফোনটা বের করলো, তখনকার সিমবেরিয়ান মোবাইল। তো সেটার আলো হালকা মতো পড়ছে ঘরের ভিতরে, দেখতেছে এদিক ওদিক যে বিছানা টিছানা দেখা যাচ্ছে এরকম। আর রুমের মধ্যে ঠান্ডা, বেশ ঠান্ডা। এতক্ষণ কিন্তু এত ঠান্ডা লাগেনি তার কাছে। নিচে যখন ইসে ঢুকছে তখনও কিন্তু ওই যে ফায়ার প্লেসের আগুনে মোটামুটি বেশ গরম ছিল। আর উপর উঠছে তখনও গরম ছিল, কারণ হিটিং কাজ করতেছিল তখন। এখন রুমের মধ্যে ঢুকে কিন্তু এত দ্রুত টেম্পারেচার এত কমে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ এই এতক্ষণ চলতেছিল সবকিছু, এই মাত্র ইলেকট্রিসিটি গেছে। তো ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথেই হিটিং অফ হয়েছে, কিন্তু হিটিং অফ হওয়ার সাথে সাথে 1 সেকেন্ড রুম এরকম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, এটা হওয়ার কথা না। তার মানে কি এই রুমে হিটিং কাজ করতেছিল না? সে একটু ভাবলো, তারপর চিন্তা করলো যে নিচে গিয়ে কি ব্রেকারটা সে অন করবে নাকি। মানে সে চিন্তা করছে যে সার্কিট ব্রেকার মনে পড়ে গেছে, একটা মেজর সার্কিট ব্রেকার আছে বাসার বাইরে, যেটা এসেই তারা অন করছিল। তো চিন্তা করলো যে ওই ব্রেকারটা পড়ে গেল নাকি। এখন যাইতে সাহস পাইতেছে না, শামসের ভয় লাগতেছে। ওই যে বাইরে একটা অন্যরকম অনুভূতি হয়েছে সেরকম, আর বাসাটাই কেমন জানি তার কাছে লাগতেছে। তো ওই যাওয়ার আর সাহস পাচ্ছে না। আর যদি কোনো কারণে ছোট সার্কিট ব্রেকার টেকার যেয়ে থাকে, সেটা হলো বেজমেন্টে খেয়ে যাবে। তো সে চিন্তা করলো থাক, বাদ দিই আমি। তো সে জাস্ট তার রুমের যে ওই লকের যে বোর্ড, লকের নবটা, সেটা চাপ দিয়ে দিল, লক করে দিল। আর এদিকে এসে সে দেখলো যে যেই টেবিলটার উপরে সে তার জিনিসপত্র রাখছিল টুকিটাকি, সেটার মধ্যেই সে তার যে ঘড়ি, রিস্ট ওয়াচ খুলে রাখলো। তারপরে তার ওই ড্রয়ারের মধ্যেই কিন্তু এসে সে তার সাথে একটা ফ্ল্যাশ লাইট ছিল, ওটা রাখছিল। তো খুলে দেখলো ফ্ল্যাশ লাইটটা ঠিক মতো আছে। তো জিনিসপত্র রেখে সে তার জুতা খুলে, গায়ের জ্যাকেট খোলার পর বেশ ঠান্ডা লাগলো, একটা কাঁপুনি লেগে গেল। ভিতরে তার থার্মাল ইনার পরা আছে। চিন্তা করলো যে যাক, এটা তো অ্যাটলিস্ট পরা আছে, আর ব্ল্যাঙ্কেট আছে পাশে, ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ি। তো সে বিছানায় শুয়ে দেখতেছে বিছানাটা বেশ ঠান্ডা, এবং তার জানলাটা যেখানে, এই জানলার পাশে কিন্তু, এই জানলার পাশেই বেশ খানিকটা কাছেই কিন্তু ওই গাছটা, ওই যে মরা ডালালা গাছটা। তো সে ওখানে শুয়েছে, বেশ ঠান্ডা লাগতেছে তার। আর ব্ল্যাঙ্কেটও আসলে বেশ মোটা, যে তা না, নর্মাল ব্ল্যাঙ্কেট। তো চিন্তা করতেছে যে আমার কি মানে শীত মানে মানবে এটাতে। তো সে চিন্তা করতেছে একবার যে জ্যাকেটটা সে পরে নিবে নাকি। তো যাই হোক, তারপরে ওইসব চিন্তা বাদ দিয়ে চুপচাপ শুয়ে থাকলো ব্ল্যাঙ্কেট টেনে। এক সময় মোটামুটি একটু তার মানে সহ্য হয়ে আসছে ঠান্ডাটা, এরকম অবস্থা। আর নিচে তো ফায়ার প্লেস জ্বলতেছে, ওইটার থেকে তো ওই যে বললাম যে বাসার মধ্যে সেন্ট্রালি হিটটা কিছুটা ছড়ায়। যাই হোক, এই ঠান্ডার কারণেই শামসের চোখ লেগে আসলো, এক সময় ঘুমায় গেল সে। যদিও ভয় লাগতেছিল, তার মনের মধ্যে একটা ভয় লাগতেছিল, কারণ ঘরটা তো অন্ধকার, বাতি নেই কোনো। মোবাইলটা যখন রেখে দিয়েছে, স্ক্রিন অফ হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে, এবং তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে অন্ধকারের মধ্যে মানে কেউ যদি এসে দাঁড়ায়, এরকম লাগতেছে। ভয় জিনিসটা কাজ করতেছে। আর ঘরের মধ্যে আলো বলতে শুধু এই জানলার ওই পাশে যে চাঁদের আলো এসে পড়ছে, পর্দা ভেদ করে যতটুকু আসতেছে ততটুকুই। তো যাই হোক, ঠান্ডার মধ্যে সে ঘুমায় গেল এক সময়। তো হঠাৎ করে তার কাছে মনে হলো দূর থেকে সে কোনো শব্দ শুনতেছে, এই সময় এরকম করতে করতে তার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে সে মনে হলো যে একটা চিৎকার শুনছে, সে অনেক জোরে চিৎকার শুনছে, এবং চিৎকারটা দূর থেকে আসছে, দরজা লাগানো, এর মধ্যে যতটুকু কানে আসছে। আর বেশ ঠান্ডা, ঘরের ভিতরে বেশ ঠান্ডা, মানে একদম মানে কাঁপুনি উঠে যায় এরকম অবস্থা। তো সে বুঝলো যে নিঃশ্বাস ছাড়তে যে মুখ থেকে নাক থেকে ব্যাপর বেরোতেছে নিঃশ্বাসের সাথে, মানে এত ঠান্ডা। সে কাঁপতে কাঁপতে কম্বলটা আরো ভালো মতো পেঁচায় শামস উঠে বসে দেখতেছে যে এখন আর কোনো শব্দ আছে নাকি। দেখতেছে না, এখন কোনো শব্দ পাচ্ছে না। কিন্তু সে মানে একদম শুনছে স্পষ্ট যে সে চিৎকারের শব্দ শুনছে। চিন্তা করলো যে আরে বন্ধুদের কারো কিছু হইলো নাকি, কে চিৎকার করলো, আর এত ঠান্ডা ঘরের মধ্যে। সে চিন্তা করছে যে কিছু একটা মানে তার করতে হবে। তো সে কম্বলটা নিয়ে উঠলো বিছনাতে, কাঁপতে কাঁপতে উঠে তার জ্যাকেটটা ধরলো হাত দিয়ে। জ্যাকেটও ঠান্ডা হয়ে আছে একদম। তো সে তাড়াতাড়ি কম্বল খুলে জ্যাকেটটা গায়ে দিল আগে, তারপর কম্বল পেঁচাইলো গায়ে। তো কম্বলটা যখন একবার পেঁচাইছে, সেকেন্ড ভাবে পেঁচাচ্ছে, সে চিন্তা করছে খাটে যেয়ে শুবে। এই সময় মনে হলো যে তার বিছনার পাশে জানলার মধ্যে, কাচের মধ্যে খস 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 শব্দ হইতেছে, মানে কোনো কিছু মনে হচ্ছে যে মানে কোনো ডাল, শুকনা পাতা বা কিছু যদি কাচের উপরে এরকম আঁচড় কাটে সেরকম। এটা কি ব্যাপার, সে অবাক হয়ে গেল। তো সে আস্তে করে জানলার কাছে গেছে, যে পর্দাটা সরাইছে।
পর্দাটা সরায় সে দেখতেছে জানলার ওই পাশে একটা মেয়ে মানুষ, এবং মেয়ে মানুষ কি মানে তার চেহারা দেখা যাচ্ছে না, তার চুলগুলা এরকম ছড়ায় আছে একদম নিচ পর্যন্ত, একদম মানে একদম নিচে চলে গেছে, মানে লম্বা চুল, মনে হচ্ছে একটা গাউনের মতো পরা, আর হাতটা কাচের উপর রাখা, এই হাতটাই সে নামায় নিতেছে যে এরকম খসখস করে কাচের উপর একটা চিঁ করে শব্দ হচ্ছে, মানে একদম খুব তীক্ষ্ণ একটা শব্দ সে পাচ্ছে, এবং মানে হাতটা যে কাচের এখানে নিচে যে কাঠের বর্ডার আছে সেখানে গেছে, সেখানে খটস করে শব্দ হলো, এবং এই চাঁদের আলো তো পিছনে পড়ছে, মানে মহিলাটার বা মেয়েটার পেছন থেকে চাঁদের আলোটা পড়ছে, এর মধ্যে মেয়েটার অবয়বটা বোঝা যাচ্ছে। তো সে বুঝতে পারতেছে হাতের যে মানে নখগুলা একদম সুচালো, হাতটা যে নামায় নিছে, এবং 1 সেকেন্ডের মধ্যে দপ করে চোখ দুটা জ্বলে উঠলো মেয়েটার, মানে ওই অন্ধকারের মধ্যে, মানে মনে হলো যে ওই যে সে চোখ দেখছিল ঝোপের ওই পাশে ওরকম দুটা চোখ দপ করে জ্বলে উঠলো। সে দেখলো যে জল জলে দুইটা চোখ, আর চুলগুলো এরকম লম্বা, এরকম হাতে নখটা এরকম করতেছে। তো শামস ভয়ের চোটে পিছায় গেছে লাফ দিয়ে, সে কিছুই মানে হাতে নিতে পারে নাই, পিছায় গেছে, পিছায় যে সে দরজার উপর পড়ে ভয়ের চোটে দরজার নব খুলে ফেলছে, মোচড় দিলে তো খুলে যায়, লকটা তো চাপ দিয়ে লাগানো, তো সে মোচড় দিয়ে দরজা খুলে ফেলছে, ফেলে লাফ দিয়ে সে করিডোরে বেরিয়েছে। আর করিডোরে বের হয়ে সে দেখতেছে যে করিডোরটা অন্ধকার, একদম টিপ অন্ধকার। করিডোরের এই মাথায় একটা জানালা আছে, সেটা দিয়ে হালকা আলো ঢুকতেছে, মানে বেশ 2-1 ফিট দেখা যাচ্ছে একটু সেই চাঁদের আলোতে। আর শেষ মাথায়, মানে ওই মাথায় যেখানে নাকি এডি রুম নিছে, সেই জায়গাতেও একটা জানলা, সেটাতে একটু মানে ওই যে রুমে এডি রুমের দরজাটা আর একটু সামনে দেখা যাচ্ছে চাঁদের আলোতে। তো সে হঠাৎ করে শুনলো প্রচন্ড চিৎকার, একদম এডির রুমের ওদিক থেকে, ওই মাথা থেকে মনে হলো যে এডি চিৎকার করতেছে। তো শামস আসলে মানে দিক বিদিক শূন্য হয়ে কিছু না বুঝে একবার তাকালো মাঝখানে কিন্তু সেই ইসের সিঁড়ি নেমে যায় নিচে আর কি, তো বিলি ওখানে আছে। তো সে একবার চিন্তা করলো সে বিলির কাছে যাবে কিনা, আবার চিৎকার করলো এডি, এবং চিৎকারটা যদি কেমন মানে খুব তীক্ষ্ণ টাইপের একটা চিৎকার করতেছে, গলার একদম ভেতর থেকে, বুকের ভেতর থেকে চিৎকার উঠে আসছে। সে বুঝতে পারতেছে যে এটা এডির মানে কণ্ঠ। তো সে কিছু বুঝে না উঠে দৌড় দিল শেষ পর্যন্ত ওই দিকে, এবং করিডোর যে দৌড়াইছে, ধপ 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 শব্দ হচ্ছে, দৌড়ায় যখন যাচ্ছে সে একবার চিন্তা করলো যে বিলি কি এই চিৎকারগুলো শুনে নাই, বিলি উঠে নাই কেন, এই চিন্তা করতে করতে শেষ মাথায় সে চলে গেল দরজায়, যে কোনো মতো নব ঘোরায় মানে টান দিল, কেন নবটা সে লাগায় আসে নাই, সে যখন বিদায় নিছিল এডির ওখান থেকে তখন কিন্তু এমনি দরজা টেনে দিছিল। দরজা খুলে সে দেখতেছে ঘরের ভেতর অন্ধকার, এবং ঠান্ডা তো ওইরকমই যেরকম ঠান্ডা, এবং এর মাঝে ওই যে পর্দা, জানলার পর্দা, ওই পর্দার 2 পাশে ফাঁক করা, এবং জানালাটা খোলা, জানলা দিয়ে বাতাস ঢুকতেছে ঘরের মধ্যে, বাইরের বাতাস। আর বিছানা থেকে এডি প্রায় 2 হাত উপরে ভাসতেছে, মানে বিছানা থেকে 2 হাত উপরে ভাসতেছে সে বাতাসে, একদম লেভিটেট করতেছে, জানলা খোলা। এই সময় সে দেখলো জানলার মধ্যে সেই যে অবয়বটা দেখছিল, ওই অবয়বটা ওখানে দাঁড়াইছে। ভয়ের চোটে শামসের আত্মা পুরো উড়ে গেছে। শামস সাথে সাথে মানে সে আসলে খুব বেশি প্র্যাকটিসিং ছিল না আর কি, ধর্মকর্ম খুব বেশি করতো না, কিন্তু এত ভয় পেয়েছে যে ছোটবেলায় যে দোয়া দুরুদ শিখছিল সে দোয়া পড়া শুরু করলো এখানে। সে পড়ে উঠছে জোরেই, মুখ দিয়ে পড়ে উঠছে, ভয়ের চোটে আর কোনো উপায় অন্তর নাই, সে দোয়া পড়ে উঠছে। তো দোয়া পড়ার সাথে সাথেই সে দেখলো যে থপ করে ওই যে বাতাসে ভাসতেছিল এডি, থপ করে যে বিছানার মধ্যে পড়ে গেল, আর ওই যে জিনিসটাকে দেখলো সেটা সরে গেছে ওখান থেকে, ওটা নাই। তো ভয়ে কাঁপতেছে শামস। তো সে জোরে জোরে, সে বুঝলো যে দোয়া পড়াতে কাজ হয়েছে, সে জোরে জোরে দোয়া পড়তেছে, মানে ছোট্ট সূরা শিখছিল, সেটাই ছোটবেলা শিখছে, সে জোরে জোরে পড়তেছে, এবং মন থেকে সে বিশ্বাস করার চেষ্টা করতেছে যে সে বুঝতে পারছে যে এটা কিভাবে কাজ করছে, মানে কিভাবে তার জন্য এটা কাজ করলো এই দোয়াটা। তো জোরে জোরে সে সূরাটা পড়া শুরু করলো। সে যখন নাকি 3 বার পড়ছে, সাথে সাথে দেখলো করিডোরের মধ্যে যে বাতি ছিল, বাতিগুলো দপ করে জ্বলে উঠলো। লাইট কিন্তু নিভানো ছিল, লাইটটা দপ করে জ্বলে উঠছে লাইট, এবং রুমের বাতিও জ্বলে উঠছে। তো সে তাড়াতাড়ি গিয়ে এডিকে ধরলো, ধরে সে ধাক্কা দিতেছে এডিকে, এদির ঘুম ভাঙতেছে না, 2-3 বার ধাক্কা দিতেছে, হাত দেখলো বরফের মতো ঠান্ডা, হাত ঘষতেছে আর সে সূরা পড়তেছে। তো একটু পরে দেখলো এডি চোখ মিলে তাকাইছে, তাকায় মানে ভাবলেশীন ভাবে তার দিকে তাকায় আছে। তো তারপর বলছে হোয়াট হ্যাপেন টু মি, মানে কথা বলতেছে, মুখ দিয়ে ধোঁয়া বেরিতেছে তার, তো মানে সেই আর কি ভ্যাপর বেরিতেছে, ঠান্ডা
তো বলতেছে ম্যান ইউ আর কোল্ড। তো সাথে সাথে এডি জ্যাকেটটা নিয়ে দিল যে পুড়ি রন, এটা গায়ে দাও। দিয়ে সে এডিকে বললো যে আমার সাথে আসো। টেনে উঠাইলো, এডি হাঁটতে পারতেছে না, টলমলো পায়ে আসতেছে, বললো হোয়াট হ্যাপেন, মনে হচ্ছে সে কিছুই বুঝতেছে না। বললো তুমি আমার সাথে আসো। সে নিয়ে আসলো, এডিকে নিয়ে নিচের দিকে নামলো। নিচের দিকে নেমে তখন কিন্তু আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে। তা এডিকে নিয়ে সে যাচ্ছে আর সে সূরা পড়তেছে বিড়বিড় করে। তো এডি তাকে জিজ্ঞেস করতেছে হোয়াট আর ইউ সেইং, ইটস এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা অন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো ও শুধু মুখ দিয়ে হাত দিয়ে দেখাইলো এডিটা চুপ। শামস বললো চুপ বলে নিচে গেছে। নিচে দিয়ে দেখতেছে যে বিলি এরকম হাঁ করে শুয়ে আছে এবং ফায়ার প্লেসে কোনো আগুন নাই। ফায়ার প্লেসে আগুন নিবে না, বিলি এরকম মানে হাঁ করে শুয়ে আছে এবং ওই যে আলো জ্বলতেছে, আলোতে দেখা যাচ্ছে। তো সে এডিরে আরেকটা কাউচের উপর বসা দিয়ে দৌড় দিয়ে গেল বিলির কাছে, যে দেখলো যে বিলি ঠান্ডা হয়ে গেছে এবং তাতে পালস দেখতেছে পালস আছে কিনা, দেখে যে হ্যাঁ পালস আছে। সে সাথে সাথে বিলির হাত ঘষা শুরু করলো এরকম। যাই হোক করলো, মানে বেশ হাত টাত ঘষে এবং সে তারপর ধমকাইলো এডিরে, ওয়েক আপ ম্যান, উঠো এখানে, দেখো দেবো হি ইজ ডাইং। তো তারপরে এডি মানে মনে হলো যে অতক্ষণ সে মানে সম্বিত ছিল না, সে করলো, মানে সম্বিত ফিরে আসছে। সে আসলে এসে দুইজনে মিলে অনেকক্ষণ চেষ্টা করলো তার হাতের তালু ঘষে টসে করে। অনেকক্ষণ পর বিলির আসছে, মানে মানে হুঁশ আসছে। বিলি এরকম তাকাইছে, তাকায় মনে চোখ গুলো এরকম বড় বড় হয়ে গেছে। তো বলতেছে যে কি হয়েছে, হোয়াট হ্যাপেন। তো বিলি ভয় পেতেছে, কথা বলতে চাচ্ছে না। তো বললো যে উই আর হিয়ার ম্যান, বলো কি হয়েছে। তাই বলে তার হাত খুঁজতেছে, আবার একই সাথে সে দোয়া পড়তেছে। শামস বারবার একটু পর একটু গ্যাপ দিয়ে দোয়া পড়তেছে। তো একটু পরে বিলি বলল যে আমি তো এখানে ঘুমাইছিলাম, আমি কেন জানি এই মানে আমরা দুইজন যখন ঘরে ঢুকলাম এসে মনে হলো যে আমাদেরকে এই বাসাটা ডাকতেছে। হোয়াট হ্যাপেন, যখন আমরা বাইরে বারবিকিউ করছি আমাদের মনে হচ্ছিল যে বাসাটা আমাদেরকে ডাকতেছে ভিতরে। তো আমি আর এডি দুইজনই ঢুকছি। এখন ঢোকার পর কিন্তু আমি বলতেছি যে আমি অনেক টায়ার্ড, আমি শুয়ে পড়বো। এডিও একই কথা বললো, বলে উপর উঠে গেল, আমি এখানে শুয়ে পড়লাম। আমার তেমন কিছু খেয়াল নাই, আমি ভাষা ভাবে আমার মনে আছে শামস যে ইউ খেম, তুমি আসছো, কিন্তু তারপর আমার কিছু খেয়াল নাই। এরপর আমি এখানে শুয়েছিলাম, বেশ উষ্ণ ছিল, বেশ গরম ছিল ঘরের মধ্যে। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে ফড় সাউন্ড হইতেছে, ফড় করে সাউন্ড হচ্ছে। তো মানে কেমন যেন একটা শব্দ বাতাসের মতো। তো আমি, আমার ঘুম ছিল, ঘুম ভেঙে গেছে, আমি তাকায় ফড় শব্দের দিকে তাকায় দেখি ফায়ার প্লেসের আগুনটা মনে হইতেছে যে ফায়ার প্লেস থেকে বাইরে চলে আসতেছে, মনে হচ্ছে কেউ ব্লো আউট করতেছে আগুনটা, ভড় করে বাইরের দিকে আসতেছে। এরপর দেখলাম আগুনটা একবার বের হয়ে এসে পুরো একটা মানুষের রূপ নিল, এরকম মানুষের মতো রূপ নিল। আর মনে হলো পুরো আগুনটাকে টেনে এসে হাতের মধ্যে ঢুকায় ফেললো, মানে কোনো আগুন আর ওই ফায়ার প্লেসে নাই, পুরো নিভায় ফেলছে, পুরো একটা আগুনের মানুষ হয়ে গেছে। এবং ওইটা আমার দিকে আসছে, কাছায় আসার পরে আমার আর কিছু মনে নেই, আমি কাঁপতে মানে আমার মানে হয়ে গেছে, আমি আর কিছু মনে নেই। এই যে আমার একটু আগে মনে হলো যে তোমরা আমাকে উঠাইছো সেই। তো এটা যখন বলছে বিলি, এটা বললো, সাথে সাথে তারা শুনতেছে উপরতলার থেকে হাসির শব্দ, মানে এত ভয়ঙ্কর কণ্ঠে হাসি, মানে না এটা কোনো পুরুষ না এটা কোনো মানে মহিলা, এবং হাসিটা কেমন জানি মানে ভয়ঙ্কর টাইপের একটা হাসির শব্দ। তো তিনজনে মিলে ভয়ে একসাথে বসে ওইখানে মানে একদম থরথর করে কাঁপতেছিল, কিছু করার নেই। এবং শামস জোরে জোরে দোয়া পড়তেছে, এবং যখন দোয়া পড়তেছিল তখন শব্দ পাইতেছে উপরের মধ্যে এদিক ওদিক কিছু উড়ায় মারতেছে, মানে ভেঙে ফেলার মতো এরকম একটা অবস্থা, উড়ায় মারতেছে এরকম অবস্থা। তো মানে বেশ ভয় ওরা তিনজন সময় কাটাইলো, এবং অনেকক্ষণ, কতক্ষণ চলছে এটা বলা যায় না। শামস মোটামুটি দোয়াই পড়তেছিল, এবং ওরা দুইজনও নাকি বসে তাদের মতো মানে রিলিজিয়াস চিন্তা করতেছিল, এবং ওদের মতো বিবলিক্যাল যে ইগুলো আছে ওগুলা তারা মনে মনে মানে করতেছিল, রিসাইড করতেছিল। তো যাই হোক এক সময় এগুলো থামে। তো তিনজন ততক্ষণে মানে ঠান্ডায় জমে গেছে পুরা, এরকম অবস্থা। আর এর মাঝে নাকি আবার বাতি বন্ধ হয়ে গেছিল, আবার আসছে, আবার ফ্লিকার করতেছিল বাতি, এরকম অবস্থা। তো অনেকক্ষণ পর মানে আবার বাতি স্টেডি হয়ে গেল, লাইটটা স্টেডি হয়ে গেছে, এবং ওই যে হিটিং সিস্টেমটা অটোমেটিকলি কিক অন করার পর দেখা গেল যে একটু পরে টেম্পারেচার ঠিক হয়েছে, রুমের মোটামুটি উষ্ণতায় ভরে গেছে ঘরটা। তো তিনজন মিলে তারপর বললো যে কি হয়েছে বুঝলাম না। তো বুঝতেছে যে এখন সকাল হচ্ছে আর কি, সকাল হচ্ছে। তো তারা মোটামুটি হয়ে উঠলো, উঠে তারপর তিনজন কথা বললো যে কি ব্যাপার, কেন হয়েছে এরকম হয়েছে। তো তাদের মধ্যে ওই বিলি আর এডি দুজনই বললো এই বাসা হন্টেড। তো শামস বললো যে অফকোর্স ইট ইজ হন্টেড, এবং এই কটেজ আমাদেরকে কেন দিছে, বলে যে উই ডোন্ট নো। তো তারপরে ওই তারা ওখান থেকে ফোন করলো
ফোন করলো অফিসে, বললো যে তোমাদের এই কটেজে সমস্যা আছে, আই থিঙ্ক ইটস সুপার ন্যাচারাল, তোমাদের লোক কখন আসবে এখানে, আর আমরা হাইকিংয়ে যাব না, উইল গেট ব্যাক টু আওয়ার প্লেস, কারণ আমাদের ফিজিক্যাল কন্ডিশন ভালো না। তো একটু পরে দেখা গেল যে তারা ওয়েট করতেছে, তখন আলো ফুটছে, একটু পরে তাদের লোক আসলো। তো যে গাইড আসছে সে বলতেছে যে ম্যান তোমরা এটা পিক করছো কেন? বলে পিক করছি কেন মানে, না আমাদেরকে কি কোনো বলা হয়েছে যে এখানে কোনো রকম সুপার ন্যাচারাল ব্যাপার স্যাপার আছে? বলে নট রিয়েলি, ইটস নট লাইক দ্যাট, বাট আমার মনে হয় যে নাকি তোমাদেরকে এটা বুক করে দিছে তার বলা উচিত ছিল যে এই কটেজটার মধ্যে সমস্যা আছে, এইটা এক সময় এখানে একটা ফ্যামিলি থাকতো এবং ওরাই এটা বিক্রি করে দিয়ে গেছিল, এইটার মধ্যে বিশাল ডিমনিক ব্যাপার স্যাপার আছে, ওই লোক মনে হয় এখানে বসে মানে ই করতো আর কি, কিছু চর্চা করতো আর কি, এবং বিশাল ডিমনিক ব্যাপার স্যাপার আছে। তো এইটা সাধারণত দেয় না মানুষে, এটাতে মানে টেম্পোরারি হোল্টেজ হিসাবে যদি কেউ নেয় যে আসছে 2-1 ঘন্টা দিনের বেলা, রাতের বেলা এখানে স্টে করার জন্য দেয় না। তোমাদের কেন দিল? খুবই আশ্চর্য ব্যাপার। আমি অফিসে এটা নিয়ে কথা বলবো অবশ্যই, আর তোমাদের রিফান্ড দেওয়ার ব্যবস্থা করবো। মানে হেকটিক ব্যাপার স্যাপার। তো বললো যে হ্যাঁ আমাদের রিফান্ডের ব্যবস্থা করো, আর আমরা এই ট্রিপটা পরে নিব, পরে দেখা যাক কেমনি কি করা যায়, আমরা আপাতত ব্যাক করে চলে যাবো আমাদের ইসে। যাই হোক, ওই লোকটাও তাদের জন্য খুব সরি ফিল করলো, যে বললো যে এটা আসলে এক্সপ্লেইন করার মতো কিছু না, তবে জিনিসটা আসলে সত্যি যা এটা বলা আছে ওদের কাছে যে এই জায়গাটা একটু সমস্যা আছে, মানুষ ভয় টয় পায়। মানে এটা তো আসলে আমরা ওইভাবে লিপিবদ্ধ করতে পারি না, সুপার ন্যাচারাল জিনিসকে তো লজিক্যালি দেখানো যায় না। বাট দ্য থিং ইজ হোয়াট, যে এই জায়গাটা মানুষ ভয় পায়, রাত্রে থাকতে যে সমস্যা হয়েছে, এবং আমরা তখন হিস্ট্রি ঘাটছি, দেখছি যে এই জায়গাটা যে বিক্রি করছিল সে ছিল এরকম ব্যাপার, এবং ওই যে গাছটার গোড়ার মধ্যে বিশাল সমস্যা আছে। তো যাই হোক, তো ওইখান থেকে পরবর্তীতে শামসরা ব্যাক করে চলে আসে, ওই দিন আর তারা যায় না। তো শামস ব্যাক করে আসার পর বেশ কিছুদিন সে দুঃস্বপ্ন দেখতো, অনেক দুঃস্বপ্ন দেখতো। তো পরে তার এক মামার বাড়িতে গেছিল সে, তার মামা ওখানে থাকতো এবং উনি বেশ পায়াস মানুষ। তো মামা তাকে শামসকে ঝেড়ে দেন আর কি, দোয়া-দুরুদ বলে দেন, এবং বলে যে এই মানে এগুলো প্র্যাকটিস করতে দোয়া-দুরুদ, আর বলছিল যে যাতে নামাজ কালাম ঠিক মতো পড়ে। বলছিল যে নামাজ কালাম না পড়লে তুমি যে ঘোরাঘুরি করো এবং তোমার যে এরকম অভ্যাস, এগুলাতে আসলে অনেক কিছু হবে, তুমি পাহাড়ে যাও ক্লাইম্ব করতে, এই দোকানে ক্যাম্পিং করো, এই সেই। তো যাই হোক, শামস মামার কাছ থেকে ভালো শিক্ষা নেয়, এবং এরপর থেকে শামস যতবারই ক্যাম্পিংয়ে গেছে সে কিন্তু সবসময় দোয়া দুরুদ পড়ছে, এবং সে তার এরপর থেকেই মোটামুটি প্র্যাকটিসিং হওয়া শুরু করছিল। তো যাই হোক, এই ছিল শামসের ঘটনা। ওয়ালাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি বলবো সেটি আজ থেকে প্রায় 8-9 বছর আগের একটি ঘটনা। অনেক বছর আগে ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বিশাল পুরনো পুকুর। গ্রামের মানুষ তাকে কালো পুকুর বলেই চিনত, কারণ দিনের বেলাতেও পানির রং অস্বাভাবিক কালচে দেখাতো। চারদিকে বিশাল বটগাছ, বাঁশঝাড় আর কুয়াশার মধ্যে ঢাকা এক পরিবেশ। গ্রামের বৃদ্ধরা বলতেন, সূর্য ডোবার পর ওই পুকুরের ধারে কেউ গেলে মাঝে মাঝে নিজের নাম ধরে ডাক নাকি শুনতে পায়, কিন্তু পিছনে তাকানো যাবে না। সেই গ্রামের বাসিন্দা রাকিব পেশায় একজন কলেজ ছাত্র। সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না। ছুটিতে গ্রামের বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে এসে বাজি ধরল মধ্যরাতে সে একাই কালো পুকুরে যাবে। রাত তখন ঠিক 12টা। হাতে একটি টর্চ আর মোবাইল দিয়ে রাকিব হাঁটতে শুরু করল। গ্রামের শেষ বাড়িটা পার হওয়ার পরপরই চারপাশে অদ্ভুত নীরবতা যেন নেমে এলো। এমন নীরবতা যেন সব শব্দই কেউ গিলে ফেলেছে। পুকুরের ধারে পৌঁছে সে টের পেল বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। টর্চের আলো পানিতে ফেলতেই মনে হলো পানির নিচে কেউ ধীরে ধীরে নড়ছে। সে নিজেকে বোঝালো হয়তো বড় কোনো মাছ হয়তো। আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে খুব পরিচিত একটি কণ্ঠস্বর যেন ভেসে উঠল, রাকিব। রাকিব এক নিমিষেই চমকে উঠল। এটা তার মায়ের গলা, কিন্তু তার মা তো বাড়িতেই। বৃদ্ধের কথা মনে পড়তেই সে আর পেছনে তাকালো না। কিন্তু এই ডাকটি দ্বিতীয়বার আবারও এলো, এবার আরও কাছ থেকে, রাকিব আমি এখানে। তার শরীর যেন কাঁপতে শুরু করলো, ভয়ে যেন সে জমে গেল। এর পর হঠাৎ পুকুরের পানিতে বড় বড় ঢেউ উঠতে শুরু করলো।
অথচ বাতাস একবারে থেমে গেছে। টর্চের আলো এসে দেখলো পানির মাঝখানে ধীরে ধীরে একটি সাদা কাপড় পরা মানুষের অবয়ের মতো ভেসে উঠেছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুল পানিতে ভাসছে। রাকিব এক পা পিছিয়ে গেল, আর ঠিক তখনই তার মোবাইল নিচ থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে আবারও সেই নিস্তব্ধতা। এরপর পানির ভিতর থেকে একসঙ্গে অনেকগুলো হাত উপরে উঠে উঠল। মনে হলো কেউ যেন তাকে ডাকছে। রাকিব দৌড় দিতে যাবে, এমন সময় তার পায়ের কাছে ভেজা পদচিহ্ন সে দেখতে পেল। কিন্তু আশেপাশে তো কেউ নেই। প্রতিটি পদচিহ্ন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। সে আর দাঁড়ালো না, প্রাণপণে দৌড়াতে শুরু করল। কিন্তু সে যতই দৌড়াচ্ছিল না কেন, তার মনে হচ্ছিল সে বারবার একই জায়গায় ঘুরছে, বারবার সেই পুকুরের সামনেই ফিরে আসছে। দূরে আজানের শব্দ ভেসে আসতেই সব কিছুই হঠাৎ স্বাভাবিক হয়ে গেল। রাকিব সেদিন কোনো মধ্যে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে সে আবার সেই পুকুরে যায়। সেখানে গিয়ে দেখে আগের রাতে নিজের জুতোর পায়ের ছাপের পাশে আরও একটি অজানা পদচিহ্ন রয়েছে, যেন কেউ সারা রাত তার পাশেই হাঁটছিল। রাকিব সেই রাতের ঘটনা কাউকে বলেন, শুধু বলেছিল পুকুরের কাছে গিয়ে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তার ভিতরে ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেদিন রাতে পানির ধারে যে অদ্ভুত পদচিহ্ন সে দেখেছিল, সেটি কার? ঠিক 3 দিন পর রাত তখন প্রায় 1টা। হঠাৎ রাকিবের ঘুম ভেঙে গেল। মনে হলো জানালার বাইরে কেউ খুব আস্তে করে তার নাম ধরে ডাকছে, রাকিব বের হও। সে বিছানায় উঠে বসে কান পেতে রইল। কিছুক্ষণ সব কিছু স্বাভাবিকই ছিল, কোনো ডাক নেই, কোনো কিছুই নেই। ঠিক পরপরই তারপর আবারও সেই ডাক ভেসে ওঠে, একই ডাক। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই তার বুকের ভিতরটা যেন হিম হয়ে গেল। দূরে গ্রামের কাঁচা রাস্তার শেষে সাদা পোশাক পরা একটি লম্বা অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে সে রাকিবের দিকেই তাকিয়ে আছে। ভয়ে জানালার পর্দাটা সে টেনে দিল। পরের দিন সকালে সাহস করে সে বিষয়টি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাদের চাচাকে সব কিছুই জানাল। এসব কথা রাকিবের মুখ থেকে শুনে বৃদ্ধের মুখ যেন বদলে গেল, তার মুখের রং এক নিমেষেই বদলে গেল। সেই শুধু ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে ওই পুকুরে এক অচেনা মানুষ ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে কেউ নাম ধরে ডাকার শব্দ শুনেছে। যারা সেই ডাকে সাড়া দিয়েছে তারা আর আগের মতো ছিল না। রাকিব কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। সেদিন সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিল আর কখনো ওই পুকুরের দিকে যাবে না। কিন্তু রাত বাড়তেই আবারও সে ডাক, এবার আরও কাছ থেকে, রাকিব আমি অপেক্ষা করছি। ঘরের বাতাস হঠাৎ বরফের মতো যেন ঠান্ডা হয়ে গেল। আর ঠিক তখনই দরজায় 3বার ধীরে ধীরে যেন টোকা পড়ল, টক টক করে। রাকিব কাঁপতে কাঁপতে দরজার কাছে গেল, কিন্তু দরজা খুলতেই বাইরে কেউ নেই। সে চারপাশে ভালোভাবে তাকালো, ফ্ল্যাশ লাইট